তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। লাইন কয়েক শেষ করে থামল স্নিগ্ধা। শূন্যতা চারপাশ ঘিরে রেখেছে, বড্ড ফাঁকা লাগছে সব কিছু। এমন কেন হচ্ছে? মাত্র এইটুকুতে আবরারের তনয়ার মাথায় হাত বোলানো, তনার হাত নিজের মুঠোয় নিয়ে বলা সেই কথা, আমি কোথাও যাচ্ছি না, আপনার পাশে আছি। কেন এই শব্দগুলোই কানে বাজছে বারবার? আমি তো জানি আবরার আমাকে ভালোবাসে, তনা আপুকে নয়। তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন ফেটে যাচ্ছে বুকটা? কেন? কারণ আপনিও যে আমাকে ভালোবাসেন। কথাটা শুনে চমকে পিছনে ফিরল স্নিগ্ধা। আবরার ঠোঁট বাঁকা করে হেসে আছে। স্নিগ্ধা ভুরু কুঁচকে বলল, আপনি কি করে এলেন? কেন, পায়ে হেঁটে? স্নিগ্ধা কৌতূহল নিয়ে বলল, কিন্তু সদর দরজা তো বন্ধ ছিল, খুলে রাখিনি তো। আবরার ভুরু নাচিয়ে বলল, তোমার কি মনে হয় বন্ধ দরজা দিয়ে কি করে এলাম আমি? স্নিগ্ধা একইভাবে তাকিয়ে থাকায় আবরার উদ্বেগহীন হেসে বলল, অবভিয়াসলি এক্সট্রা চাবি দিয়ে। কথাটা বোধগম্য হওয়ার পর স্নিগ্ধা চোখ নামিয়ে নিল, মৃদু স্বরে বলল, তনা আপু এখন কেমন আছে? আবরার এগিয়ে এসে সোফার ওপর বসলো, পায়ের জুতোয় বাঁধা ফিতে খুলতে খুলতে বলল, আগের মতোই ফুল বেড রেস্ট এখন, কাল বাদে পরশু রিলিজ পাবে হয়তো। ও। আবরার হাতের কাজ থামিয়ে তাকিয়ে বলল, খেয়েছ? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল স্নিগ্ধা। বলল, তনা আপু আপনাকে আসতে বাধা দিল না? আবরার স্বাভাবিক গলায় বলল, ওকে ইনজেক্ট করা হয়েছিল, ঘুমোচ্ছিল, সেই ফাঁকে চলে এলাম। জেগে থাকলে এত সহজে ছাড়া পেতাম না হয়তো। এই ঘটনাটায় মনে হচ্ছে তনার পাগলামিটা আরও বাড়ল। স্নিগ্ধা মৃদু মাথা নেড়ে বলল, ও। আবরার উঠে এলো, স্নিগ্ধার সামনে দাঁড়িয়ে সরু চোখে তাকিয়ে বলল, মুখটা তো শুকনো কেন লাগছে? কিছু খাওনি? স্নিগ্ধা ক্ষুণ্ণ গলায় জবাব দেয়, খেয়েছি। আবরার ভুরু কুঁচকে বলল, মুখ দেখে তো মনে হচ্ছে না কিছু খেয়েছ। স্নিগ্ধা প্রসঙ্গ পাল্টাতে ব্যস্ত হয়ে বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার বাড়ছি। স্নিগ্ধা চলে যেতে নিলে এক হাত টেনে ধরল আবরার। থমকে দাঁড়ালো স্নিগ্ধা, জিজ্ঞাসা নিয়ে ঘাড় বাঁকা করে তাকালো, বলল, কিছু বলবেন? আবরার উত্তর না দিয়ে একটানে স্নিগ্ধাকে আরও নিজের সামনে নিয়ে আসে। স্নিগ্ধা হকচকিয়ে তাকিয়ে থাকে। আবরার স্নিগ্ধার ক্লান্ত মুখটা দু হাতের আঁচলে নিয়ে আহ্লাদি গলায় বলে, আমার পরিটা খুব কষ্ট পেয়েছে আজ, তাই না? স্নিগ্ধা মুখ কালো করে চোখ নামিয়ে নিয়ে মৃদু মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। আবরার চোখ বড় করে বলল, খুব বেশি কষ্ট পেয়েছে? স্নিগ্ধা ঠোঁট উল্টে বলল, হুম। স্নিগ্ধার বাচ্চা মতে ঠোঁট টিপে হাসলো আবরার। পরক্ষণে কোমল গলায় বলল, কি করব বলো? তনার অবস্থা তো দেখলেই। কেবিনে ঢোকার আগে নার্স মেয়েটা আমাকে বারবার সতর্ক করে দিয়েছে যাতে ওকে উত্তেজিত না করি, আর ও আমাকে দেখে যে রিয়াক্ট করছিল, চাইছিলাম না ওর আমাদের জন্য কোনো ক্ষতি হোক। রাগ হলে ওকে কিছু বলতেও পারছিলাম না, তাই তোমাকে পাঠিয়ে দিতে হলো। এটুকু বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল আবরার। স্নিগ্ধা সামান্য ঠোঁট এলিয়ে বলল, ঠোঁট এলিয়ে, আমি বুঝতে পেরেছি তখন কষ্ট পেল, এখন আমার সব কষ্ট চলে গিয়েছে। মুচকি হেসে স্নিগ্ধাকে টেনে নিজের চওড়া বুকে নিয়ে এলো আবরার। স্পর্শ পেয়ে স্নিগ্ধাও মিশে গেল আবরারের সাথে। তবে পরক্ষণে এক দুষ্টুমি নাড়া দিল আবরারের মাথায়। স্নিগ্ধার মাথা চট করে উঠিয়ে সন্দেহীভাবে বলল, আচ্ছা, তুমি কেন কষ্ট পেয়েছ? তুমি তো আমাকে ভালোবাসো না। স্নিগ্ধা কৌতুক করে বলল, না, বাসি না তো। আবরার স্নিগ্ধাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো, চিন্তিত মুখে বলল, তাই তো, আসলে আমিও একটা ব্যাপার ভেবে দেখলাম। স্নিগ্ধা ভুরু নাচিয়ে বলল, তাই? তা কি ভাবলেন? আবরার মুখটা গম্ভীর করে বলল, এটাই যে আমাকে একটু ভালোবাসে না তার কাছে থেকে তো কোনো লাভ নেই, তাই না? তার থেকে আমাকে যে ভালোবাসে আমি তার কাছে যাই, মানে তনার কাছে। এমনিতেও তো আসার সময় ও আমাকে ছাড়তেই চাইছিল না, আমি বরং ওর কাছেই ফিরে যাই। আবার তুমি থাকো, ওকে? কথাগুলো শেষ করে আবরার স্নিগ্ধার দিকে আর চোখে তাকালো।
স্নিগ্ধার ফর্সা মুখটা কেমন লাল হয়ে এসেছে, একটু নাড়া দিলেই ঝরঝর করে বাড়িধারা বর্ষণের অবস্থা প্রায়। আবরার তাতে পাত্তা না দেওয়ার ভান করে বলল, যাচ্ছি তাহলে, ভালো থেকো। এটুকু বলে স্নিগ্ধার পাশ কাটিয়ে হাঁটা ধরল আবরার। আবরারকে চমকে দিয়ে ওর এক বাহু শক্ত হাতে আঁকড়ে ধরল স্নিগ্ধা। পেছনে না তাকিয়ে বাঁকা হাসলো আবরার। মুহূর্তে মুখে সিরিয়াস ভাব এনে পিছনে ঘুরে বলল, কিছু বলবে না? মানে তনার কাছে যেতে দেরি হচ্ছে তো? আবরার কথাটা বলতে দেরি হলেও স্নিগ্ধার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে সময় লাগলো না। প্রথম দফায় বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে এক পর্যায়ে শব্দ করে কেঁদে দিল। হতভম্ব হয়ে পড়ল আবরার। ব্যস্ত হয়ে বলল, এ বাবা, কাঁদছো কেন তুমি? স্নিগ্ধাকে ধরতে এলে আবরার হাতটা ঠেলে সরিয়ে দিল স্নিগ্ধা। কান্না চেপে বড্ড অভিমান নিয়ে বলল, আপনি এরকম কেন আবরার? আবরার অবাক হওয়ার চেষ্টা করে বলল, কীরকম? স্নিগ্ধার হেঁচকি উঠে গেল। কোনো মতে ভাঙা গলা নিয়ে বলতে লাগলো, আপনি সব সময় আমার সাথে এরকম করেন। বিয়ের প্রথম দিনে আমাকে মারলেন, তারপর ভালোবাসলেন, তারপর বললেন আমি আপনাকে ছেড়ে যেতে চাইলেও জোর করে আটকে রাখবেন না আমায়। তাহলে এখন কেন এরকম করছেন? আবরার না বোঝার ভান করে বোকা চাহনি দিয়ে বলল, যা বাবা, সে তো তখন তুমি আমায় ভুল বুঝছিলে, তাই আমি তো ভেবেছিলাম তোমার ভুল ভাঙলে। স্নিগ্ধা মাঝপথে কথা কেড়ে নিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি সবসময় উল্টাপাল্টাই ভাবেন। তখন ভালোবাসতাম না, অথচ জোর জবরদস্তি করে আমাকে রেখে দিতে চাইছিলেন, আর এখন? স্নিগ্ধার কথা শেষ না হতে আবরার দুই ভুরু নাচিয়ে বলল, আর এখন? স্নিগ্ধা থেমে যায়। পর মুহূর্তে চোখ মুছে ধরা গলায় বলে, কিছু না, যেখানে যাচ্ছিলেন যান। আবরার সন্দিহান ভঙ্গিতে বলল, সত্যি তো যাব? স্নিগ্ধা কালো মুখ নিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আবরার দুঃখী মুখ করে বলল, বেশ, তুমি যখন ভালোবাসোই না, তখন আর কি করার, ওর কাছেই যাই। পরক্ষণে আবরার কৌতুক মাখানো স্বরে গলা বাড়িয়ে বলে উঠল, তনা, আমি আসছি বেবি। কথাটায় স্নিগ্ধা আবারও কাঁদো কাঁদো করে নিল মুখটা। কালো মেঘ দৌড়ে বেড়াচ্ছে তার চেহারায়। আবরার উল্টো ঘুরে হাঁটা ধরলে দ্রুত হাতে আবারও ওর হাতটা টেনে ধরল স্নিগ্ধা। বিরক্ত হওয়ার ভান করে আবরার পিছন ফিরে বলল, আবার কি হলো পরি, যেতে দাও আমায়। স্নিগ্ধা কাদো মুখ নিয়ে বলল, আপনি কোথাও যাবেন না। আবরার ভুরু কুঁচকে বলল, কেন যাব না? স্নিগ্ধা আবারও শব্দ করে কেঁদে দেয়। আবরার চকিত চোখে সে বলে, এত কাঁদছো কেন? আমি তো কিছুই করিনি। স্নিগ্ধা কান্না চেপে ছেলে মানুষই গলায় বলল, আপনি কেন বোঝেন না? আবরার সরু চোখ করে বলল, আমি কি বুঝি না? স্নিগ্ধা নাক টেনে বলল, আমি। আবরার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তুমি। স্নিগ্ধা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, আপনি কেন বলছেন? আমি বলছি তো। আবরার তটস্থ হওয়ার ভান করে বলল, ও আচ্ছা, একটু তাড়াতাড়ি, হ্যাঁ, তনার কাছে যেতে হবে তো। স্নিগ্ধা তেতে উঠে বলল, আবার? আবরার, একদম এসব বলবেন না, আমার কষ্ট হচ্ছে। আবরার অবাক হয়ে বলল, সে কি, তোমার কেন কষ্ট হবে ভাই? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি। চট করে তাকালো আবরার। ডান ভুরু নাচিয়ে বলল, কি? স্নিগ্ধা চোখ নামিয়ে নিয়ে ছোট্ট একটা হেঁচকি তুলল। পরক্ষণে মৃদু স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি আবরার। আবরার একভাবে তাকিয়ে থেকে অন্যদিকে তাকালো। মুচকি হেসে চোখ নিচের দিকে নামিয়ে পরক্ষণে স্নিগ্ধার দিকে ফিরল। শীতল গলায় বলল, এই একটা কথা বলতে এত সময় নিলে? স্নিগ্ধার নাকটা লাল হয়ে আছে, বাচ্চাদের মতো মুখ করে নিল। আবরার ঠোঁট বিস্তৃত করে হেসে এগিয়ে এসে জড়িয়ে নিল স্নিগ্ধাকে। স্নিগ্ধা দু হাতে আষ্টে পৃষ্ঠে ধরল আবরারকে। পর মুহূর্তে কৌতূহলে মুখ উঠিয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যি তনা আপুর কাছে যেতে চান? আবরার স্নিগ্ধার কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, বোকা মেয়ে, এই চিনলে আমাকে? স্নিগ্ধা উদ্বেগ নিয়ে বলল, তবে যে বলছিলেন এতক্ষণ? আমি যদি আপনাকে ভালোবাসার কথা না বলতাম, আপনি তো চলেই যেতেন। আবরার মুচকি হেসে আস্তে করে বলল, মজা করছিলাম। আমি আমার বাচ্চা পরিটাকে ছেড়ে কোথাও যেতে পারি, এত সাহস নেই আমার। কথাটায় স্নিগ্ধা ক্ষিপ্ত হয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে মৃদু ঘুষি বসাতে থাকলো আবরারের বুকে। তীব্র আলোড়িত স্বরে কান্না মেখে বলল,
আর কখনো এরকম বিশ্রী মজা করবেন না আমার সাথে, কখনো না। একগাল হেসে স্নিগ্ধার মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরল আবরার। উদ্ভাসনা তার মুখ জুড়ে। পরীর মুখে ভালোবাসি শব্দটায় কি আছে? একবার শুনতে এত আনন্দ, এত খুশি চেপে ধরেছে তাকে। স্নিগ্ধাও শান্ত হয় খানিকক্ষণ। দুজনের সময়টা ওখানেই থমকে আসে। নীরবতা কাটিয়ে স্নিগ্ধা ক্ষীণ আওয়াজে বলে ওঠে, আমাকে ভালোবাসবেন আবরার? চমকে চোখ খুলল আবরার। ব্যস্ত হাতে স্নিগ্ধার মুখ তুলল বুক থেকে। অধীর হয়ে বলল, কি বললে? লজ্জায় তাকাতে পারছে না স্নিগ্ধা। ঠোঁট জুড়ে মিটিমিটি হাসি, কুণ্ঠা বোধে লাজুক হেসে আবারও মুখ লুকালো আবরারের বুকে। প্রশান্তিতে ছেয়ে এলো আবরারের বুকটা। পরীকে নিজের করে পেতে দু হাতে তুলে নিল ওকে। আবরারের গলা জড়িয়ে ধরে স্নিগ্ধার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বিছানায় ওকে শুয়ে দিল আবরার। দেরি করল না ওর ওপর আধা শোয়া হতে। পাশে ফিনকি আলো তুলে থাকা টেবিল ল্যাম্পটা আবরার হাত বাড়িয়ে নিভিয়ে দিল। এখন যে মুহূর্তটাকে ভালোবাসাময় করে তোলার সময়, একজন অন্যজনকে পরিপূর্ণ করার সময়, সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার সময়, অন্ধকারই না হয় তার সাক্ষী হোক দুজনের ঠিকরে পড়া ভারী নিঃশ্বাস। গভীর রাতে ফোন বেজে ওঠার শব্দে ঘুম ভাঙল আবরারের। বড্ড বিরক্তি নিয়ে চোখ মেলল সে। স্নিগ্ধার চুলের সুগন্ধিটা তীব্রভাবে নাকে এসে লাগছে। আবরারের বুঝতে অসুবিধা হলো না। স্নিগ্ধা তার বুকের ওপরে ঘুমিয়ে আছে, রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে দু হাতে। আবরার চোখ নামিয়ে স্নিগ্ধার দিকে কিছুক্ষণ তাকে রইল। অন্ধকারেও স্নিগ্ধার মুখটা অস্পষ্ট নয়। ভালোবাসার পূর্ণতা পাবার উদ্ভাসনায় মুচকি হেসে আবরার একটা ছোট্ট চুমু খেলো স্নিগ্ধার কপালে। স্নিগ্ধা তখনও গভীর ঘুমে তলিয়ে আছে। আবারও ফোন বেজে উঠল আবরারের। ধ্যান ভাঙে তার। স্নিগ্ধাকে এক হাতে জড়িয়ে রেখেই অন্য হাত দিয়ে হাতড়ে ফোন খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে বালিশের পাশে পেয়ে ফোন এনে চোখের সামনে ধরল আবরার। স্ক্রিনের আলো চোখে পড়ায় নড়ে চড়ে উঠল স্নিগ্ধা। আধো চোখ খুলে তাকালো। কয়েক সেকেন্ড সময় লাগলো তার সব কিছু বুঝে উঠতে। তনার নাম আবরারের ফোনের স্ক্রিনে ভাসতে দেখে তৎক্ষণিক মুখটা কালো হয়ে এলো স্নিগ্ধার। আবরারের বুক থেকে মুখ তুলে আবরারের মুখের দিকে তাকালো। স্নিগ্ধাকে তাকাতে দেখে আবরার ভুরু কুঁচকে বলল, উঠে গেলে যে, ঘুম ভেঙে দিলাম। স্নিগ্ধা উত্তর দিল না প্রশ্নে। শিথিলতা নিয়ে বলল, তনা আপুর কল এসেছে। আবরার মুখ স্বাভাবিক করে নিল। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে বলল, সেটা তো দেখলামই, তবে এত রাতে কোন রাজকার্যের জন্য কল করলো সেটাই ভাবছিলাম। ফোনটা ধরুন, লাইন কেটে যাবে। কথাটায় আবরার বিদ্রুপান্তক হাসলো। স্নিগ্ধার দিকে চেয়ে বলল, আমি ফোনটা না ধরা অবধি ও কল করতেই থাকবে। ওকে আমি ভালো করে চিনি, দেখছো না বিশ্রামহীন কল আসছে। স্নিগ্ধা ঠোঁট টেনে ফিসেল গলায় বলল, আমি জানি আপনি তনা আপুকে খুব ভালোভাবে চেনেন। আমি জানি। কথাটা আবরার সরু চোখে তাকে বলল, বাই এনি চান্স তুমি কি অন্য কিছু মিন করছো? স্নিগ্ধা মৃদু হেসে না বোধক মাথা নাড়ল। চোখ দিয়ে ইশারা করে বলল, কলটা ধরুন, দেখুন কি বলতে চায়। কথা না বাড়িয়ে বাম হাত দিয়ে রিসিভ বাটন প্রেস করলো আবরার। কপালে ভাঁজ নিয়ে কানে ঠেকালো ফোন। প্রায় তাৎক্ষণিক ওপাশ হতে তনার ধৈর্যহীন গলায় স্বর ভেসে এলো, হ্যালো আবরার, কোথায় আপনি? আবরারের কপালের ভাঁজ গাঢ় হলো আরও। বিরক্ত লাগলো বেশ অনেকটা। কোনো মতে সেসব প্রশমিত করে বলল, এত রাতে কোথায় থাকতে পারে একটা মানুষ? অবভিয়াসলি তার বাসায়। তনার স্বর উত্তেজিত হয়ে এলো আগের থেকেও। ব্যস্ত গলায় বলল, আবরার আমার খুব ভয় লাগছে, আপনি প্লিজ একবার আসবেন আবরার। আবরার বিস্ময়ের সাথে কৌতূহল মিশে বলল, আপনি কি পাগল হলেন? এত রাতে আমি আপনার কাছে যাব? এটুকু শুনতেই বাকি অন্য কথা শোনার আগ্রহ মিয়ে গেল স্নিগ্ধার। পূর্বের চেয়েও মলিন হয়ে এলো মুখটা। মাথাটা আবরারের বুক থেকে সরাতে উদ্যত হলো। তবে এর আগেই ওর দিকে না তাকিয়ে অন্য হাতে স্নিগ্ধার মাথাটা চেপে ধরে রাখলো আবরার। স্নিগ্ধা অবাক হলো কিন্তু বলল না কিছু। আবরারের দিকে চুপচাপ তাকিয়ে রইল। আবরার মৃদু ক্ষিপ্ত হয়ে তনাকে উদ্দেশ্য করে বলল, রাত বিরাতে আমার এসব মজা ভালো লাগছে না তনা, আপনি ফোনটা রাখুন। উত্তরে তনা অস্থিরতা নিয়ে বলল, প্লিজ আবরার ফোনটা রাখবেন না, বিশ্বাস করুন আমার খুব ভয় করছে। বাবা এখানে নেই, থাকলে আমি আপনাকে বিরক্ত করতাম না,
কিন্তু আমার এই মুহূর্তে আপনার কথা ছাড়া কারো কথায় মাথায় আসেনি। প্লিজ আবরার, একবার আসুন আপনি, প্লিজ। আবরার কোটটা চেপে ধরল বড্ড, রাগে নাক মুখ কুঁচকে ফেলে বলল, আমি এলে আপনার ভয় কমে যাবে? ফাজলামো করছেন আমার সাথে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ এখন। আর তাহলে কেন এসব নাটক করছেন? মানে কি এগুলোর? তনার স্বর এবার ধরে এলো, কাঁপা কাঁপা গলা নিয়ে বলে উঠল, আবরার, আপনি আসবেন না? না। তটস্থ গলা জবাব দেয় আবরার। ওপাশ থেকে তনার ভাবভঙ্গি বোঝা গেল না ঠিকঠাক, তবে গলার স্বরটা শক্ত হলো। বলে উঠল, শেষ? বেশ, আমি রাতের শেষ প্রহর অবধি অপেক্ষা করব আপনার জন্য, আর আপনি না হলে আমি আজ হাতের শিরা কেটে ফেলবো আবরার। আবরার আতকে উঠে বসে পড়ল। স্নিগ্ধার মাথাটা আপনা আপনি সরে গেল ওর বুক থেকে। কিছুটা হকচকালো মেয়েটা প্রশ্নকরণ চাহনিতে তাকালো আবরারের দিকে। আবরারের দৃঢ় স্বরটা উৎসুক হয়ে আসে, নরম গলায় বলে, তনা, আপনি এসব কি বলছেন? আপনি এরকম কিছু করবেন না। তনা উদ্বেগহীন হয়ে বললে, হ্যাঁ ঠিক বলছি, আমি এটাই করব। ভয়ে ভয়ে রাত পার করার চেয়ে একেবারে মরে যাই ভালো। এমনিতেও তো আপনি আমায় ভালোবাসেন না, তাই আমার মরে যাওয়া উচিত। এখন আমার কাছে কেউ নেই, আমি সুইসাইড করলেও কেউ টের পাবে না আবরার, কেউ না। তবে আপনি ভাববেন না আমি আপনাকে দায় দেব না, কিন্তু পুরো পৃথিবী না জানলেও আপনি মনে মনে ঠিকই জানবেন যে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। তনার এরূপ পাগলামিতে বিরক্তিতে তেতো হয়ে আসে আবরারের মুখ, পাশাপাশি চিন্তাও হয়। কোনোভাবে মাথায় আঘাত পেয়ে মেয়েটার মস্তিষ্কের সঠিক চালচলন বিগড়ে গেল কিনা সেই ভাবনাও আসে মনে। এরকম হলে যা বলছে সত্যি সত্যি করে বসতেও পারে। 7-5 ভেবে নিয়ে নিচের ঠোঁটটা জিভ দিয়ে ভেজালো আবরার। ব্যস্ত শীতল গলায় বলল, বেশ আমি আসছি, তবে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। বুকটা ধক করে উঠল স্নিগ্ধার। ঘন কালো মেঘ জমল মুখমণ্ডলে। আজকে রাতেও তাদের মাঝে অন্য কেউ এলো। আবরার কল কেটে ঘাড় কাঁধ করে স্নিগ্ধার দিকে ফিরল। কিছু একটা ভেবে শান্ত হয়ে বলতে এলো, পড়ি আমি। স্নিগ্ধা মাঝ পথে কথা কেড়ে নিয়ে ফিসেল গলায় বলল, শুনেছি তনা আপুর কাছে যাবেন তাই তো? আবরার চোখ নামিয়ে নিয়ে উপর নিচে মৃদু মাথা নাড়ল। স্নিগ্ধা ক্ষীণ হাসল এতে। পর মুহূর্তে আবরার চোখ উঠিয়ে ধৈর্যহীন গলায় বলল, আমাকে বিশ্বাস করো তো? স্নিগ্ধা খানিকক্ষণ একভাবে তাকিয়ে থাকলো, উত্তর দিল না। আবরার ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক তেমনি বিশ্বাসে মেলায় ভালোবাসা, ভরসা। আশা করব আমার স্ত্রীর এই দুটোই থাকবে আমার ওপর। কথাগুলো বলা শেষ করে আবরার উঠে পড়ল বিছানা ছেড়ে। কাপড়হীন দেহে তোয়ালে পেঁচিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমের দরজা ঠেলে। আর বিছানার ওপর হতাশ চোখে সেদিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। টুপ করে চোখ থেকে জল গড়ালো 1 ফোঁটা। হাত দিয়ে ফোঁটা অশ্রু কণা টিকে আঙুলের ডগায় এনে চোখের সামনে ধরল স্নিগ্ধা। কেন এই চোখের জল? আগে পিছে সব কথাই তো শুনেছে সে, তবে কেন এত কষ্ট হচ্ছে? শুধুমাত্র আবরার তনার কাছে যাচ্ছে তাই। মিনিট 7 পর ওয়াশরুমের শাওয়ার অফ করার শব্দ পেয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল স্নিগ্ধা। আবরারকে চোখের পানিটা দেখানো অপ্রয়োজনীয় মনে হলো তার কাছে। অন্তত যাকে ভালোবাসি তার কাছে দুর্বলতা প্রকাশ করতে নেই, এতে আবেগও দুর্বল হয়ে পড়ে সেই মানুষটার কাছে। সবাই কি সবভাবে আবেগ অনুভূতির মূল্য দিতে জানে? আলমারি খুলে শার্ট গায়ে পরে নেয় আবরার। তাড়াহুড়ো করে বেডসাইড টেবিলের ডয়ার খুলে গাড়ির চাবি নেয় হাতে। স্নিগ্ধা ততক্ষণে ঘুমিয়ে থাকার ভান ধরার চেষ্টায় চোখগুলো বন্ধ করে নিয়েছে। আবরার স্নিগ্ধাকে ঘুমন্ত ভেবে ঝুঁকে এসে ওর গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে চুমু খায়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বালিশের পাশে থাকা ফোনটা উঠিয়ে প্যান্টের পকেটে ভরল। অতঃপর দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। আবরার চলে গেছে বুঝতে পেরে মাথা তুলল স্নিগ্ধা। দরজার দিকে চোখ দিল। রুমের দরজাটা খোলা। গায়ে চাদর জড়িয়ে উঠে এসে সিটকিনি তুলে দিল দরজার। দুঃখের পাশাপাশি মনে মনে তীব্র অভিমান হলো আবরারের প্রতি। পর মুহূর্তে মনটা নরম হয়ে এলো। আর যাই হোক, অন্তত লোকটা তো দোষ নেই এতে। উনি তো আর জেসে যেতে চাননি। তনা আপুই কী সব উল্টাপাল্টা বকছিল, কিন্তু আদৌ কি এবার
সত্যি ছিল এসব নাকি তনা আপুর নাটক আবরারকে নিজের কাছে নিয়ে যাওয়ার? ম্যাম, উনি আসছেন, তাড়াতাড়ি করুন। নার্সের কথাটা শুনতেই চোখ বড় বড় করে ফেলল তনা। পপকর্নের বাটিটা হাত থেকে নামিয়ে রেখে ধরফর করে বিছানায় শুয়ে পড়ল সোজা হয়ে। নার্স মেয়েটিকে ইশারা করে অধৈর্য হয়ে বলল, এই বাটিটা বেডের নিচে লুকিয়ে রাখো আর আমার হাতে ক্যান্ডেলটা লাগাও ফাস্ট। মেয়েটা সবটা তাড়াহুড়ো করতে লাগলো একে একে। কাজ শেষে তনা ফিসফিসে বলল, হয়েছে, এবার যাও তুমি তাড়াতাড়ি, আবরার এসে তোমাকে দেখলে সব ঘেটে যাবে। মেয়েটি অস্থিরতায় বলল, ওকে ম্যাম, আমি যাচ্ছি। দ্রুত পায়ে মেয়েটি কেবিন ছেড়ে বের হলো। তার কয়েক মিনিটের মাথায় গট গট বুটের শব্দ তুলে কেবিনের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আবরার। তনা গুটিসুটি হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে মৃদু কাঁপছে। আবরার ভুরু কুঁচকে বিষয়টা পর্যবেক্ষণ করে এগিয়ে এলো ওর কাছে। মাথাটা হালকা নিচু করে নরম গলায় ডেকে উঠল তনা। আধো আধো ভঙ্গিতে চোখ মেলল তনা। আবরারকে দেখে তাড়াহুড়ো করে উৎসুক কণ্ঠে বলে উঠল, আবরার, আপনি এসেছেন? আপনি এসেছেন আবরার, আমি জানতাম আপনি ঠিক আসবেন। আবরার গম্ভীর মুখে বলল, আপনি এভাবে শুয়ে আছেন কেন? আর এত কাঁপছেনই বা কেন আপনি? তনা নিজের দিকে তাকালো। পর মুহূর্তে আবরারের দিকে তাকে ভীতু চেহারা নিয়ে বলল, আমার ভীষণ ভয় লাগছে আবরার, ভীষণ ভয় করছে। আবরার চোখ সরু করে নিয়ে বলল, কিসের ভয়? তনা শুকনো ঢোক গিলল একটা, ঘাবড়ে যাওয়ার ভান করে বলে ওঠে, আমি যখনই ঘুমানোর জন্য চোখ বন্ধ করি আমার শুধু মনে হয় কেউ আমার মাথার ওপর আবার ঝাড় ফেলবে, তারপর অনেক রক্ত বেরিয়ে আসবে, অনেক রক্ত, মাথায় উৎকট ব্যথা হবে। আমি কিছুতে একা ঘুমোতে পারছিলাম না আবরার, আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাকে মারতে আসছে। আবরার ছোট্ট একটা দম ফেলে চেয়ার টেনে বসলো। তার মনে হলো হয়তো এত বড় একটা দুর্ঘটনায় ট্রমাটা এখনো কেটে ওঠেনি তনার। আবরার তনাকে আশ্বস্ত করে বলে উঠল, ভয় পাবেন না, এরকম কিছুই হবে না, এটা আপনার মনের ভুল। তনা ক্ষান্ত হলো না এইটুকুতে। খপ করে আবরার হাতটা টেনে ধরে বলল, আমি কিচ্ছু জানি না আবরার, আমি শুধু জানি আপনি থাকলে আমি কোনো কিছুকে ভয় পাই না। তনার ধরে থাকা হাতটার দিকে একবার চোখ বোলালো আবরার। একটু অস্বস্তি লাগলো তার, কিন্তু সেসব প্রশমিত করে ঠান্ডা গলায় বলে উঠল, বুঝতে পেরেছি, এখন কি করতে বলছেন আমায়? তনা উদ্বিগ্ন হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে থাকুন এখানে। আবরার চকিত হয়ে বলল, এসব বলছেন কি? আমি কি করে? তনা মাঝপথে কথা কেড়ে নিয়ে বলল, সারা রাত নয়, আমি ঘুমানো অবধি, তখনকার মতো আমি ঘুমালে আপনি চলে যাবেন না হয়, কিন্তু এইটুকু সময় শুধু আমার পাশে বসে থাকুন, আমি জানি আপনি থাকলে আমার কোনো ক্ষতি হবে না। আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে বসলো। বুঝতে পারলো তনাকে বুঝিয়ে লাভ নেই। ওদিকে বাড়িতে স্নিগ্ধ তো একা, মেয়েটা তো আরও ছোট। এদিকে তনার এমন অসুস্থতার ওপর এমন ভয়ার্ত মুখ, তার ওপর ফোনে বলা সুইসাইডের কথা, কোনো কিছুকেই উপেক্ষা করতে পারছে না আবরার। দায়িত্ববোধ একটা মানুষকে যেমন সঠিক করে তোলে, ঠিক তেমনই মাঝে মাঝে কিছু ক্ষেত্রে হাত পা বেঁধেও দেয়। ঠিক যে অবস্থায় আজ সে নিজেই পড়ল। এতটা দোটানায় শিকার নিজেকেই প্রথমবার মনে হলো আবরারের। এখন তো মনে হচ্ছে তোফালের প্ল্যানিংটা সাকসেসফুল হলেই ভালো হতো, অন্তত এতটা ঝামেলাগ্রস্ত হতে হতো না নিজেকে। তনার তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবরারকে দেখছে। আবরারের মৌনতা বলছে সে সফল। মুহূর্তে বাঁকা হাসি ফুটল তার ঠোঁটের কোণায়। মনে মনে বলল, ঠিক এইভাবে একদিন স্নিগ্ধার থেকে পুরোপুরি আপনাকে সরিয়ে আমার কাছে নিয়ে আসবো আবরার, খুব তাড়াতাড়ি। মাথায় কারো হাত বোলানো স্পর্শটা স্নায়ুতন্ত্রে বেশ ভালোভাবে নাড়া দিলে চোখ মেলল আবরার। পিটপিটে চোখ খুলতে বুঝতে পারল তার মাথাটা কারো কোলে রাখা। কপালে ভাঁজ ফেলে মুখ উঠালো আবরার। আবরারকে নড়ে উঠতে দেখে হাত থামিয়ে দিল তনা। চোখ তুলে তনার মুখটা দেখতেই ধরফর করে সরে পড়ল আবরার। ভড়কে গেল তনা, তাড়াহুড়ো করে বলল, কি হলো আবরার? আবরারের প্রথমে ভীষণ অস্বস্তি অনুভব হলো। তনার প্রশ্ন উত্তর না দিয়ে এদিক ওদিক ঘাট ঘোরালো। কেবিনের থাই গ্লাস ভেদ করে বাইরের প্রকৃতির দিকে চোখ পৌঁছালে বোধগম্য হলো রাতের অন্ধকার ফুরিয়েছে। আবরার তনার দিকে জিজ্ঞাসা নিয়ে তাকে অধৈর্য গলায় বলল, সকাল হয়ে গেছে। তনা উপর নিচ ক্ষীণ মাথা নাড়ল, ঠোঁটে হাসি টেনে বলল, সে তো অনেক আগেই হয়েছে, তবে আজকের সকালটা কিন্তু আমার কাছে অনেক বিশেষ। কেন জানেন?
কারণ আজকে সকালের আলো আপনাকে নিয়ে দেখলাম আমি। কথাটা আবরারের কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। অস্থিরতা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন হয়ে বলল, আপনি আমায় ডাকেননি কেন তনা? তনা দুই ভুরু নাচিয়ে বলল, ডাকবো কেন? আপনি তো ঘুমাচ্ছিলেন। আমার মনে হয় আপনি ক্লান্ত ছিলেন অনেক, তাই। আবরার মাঝপথে কথা কেড়ে নিয়ে বিরক্তির সহিত বলে ওঠে, আপনার আমাকে ডাকা উচিত ছিল তনা। আমি এখানে রাত কাটাতে আসিনি, আমার ফিরে যাওয়ার কথা ছিল। স্নিগ্ধা এখন কি ভাববে কে জানে। কথাটা বলে চিন্তিত মুখে কপালে লাগাতার 2 আঙ্গুল ঘষতে লাগলো আবরার। স্নিগ্ধার নাম শুনতেই চোখ মুখ শক্ত হয়ে আসে তনার, তবে অভিব্যক্তি প্রকাশ করে না সে। আবরার তনার দিকে এগিয়ে এসে বলল, আজ তো আপনার রিলিজ, তাই না? তনা গম্ভীর মুখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আবরার ব্যস্ত গলায় বলল, বেশ, আমি এখন আসছি তাহলে। কথাটা শুনে তনা ধরফর করে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। আবরার দরজার দিকে হাঁটা ধরলে দ্রুত পেয়ে গিয়ে সেই পেছন থেকে ওর এক হাত টেনে ধরে ধৈর্যহীন হয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আবরার ভুরু কুঁচকে পেছন ফিরে তাকিয়ে উঠে বলল, কোথায় যাচ্ছি মানে? আবরার চোখ মুখ দেখে উত্তেজনা মিয়ে এলো তনার। চোখ নামে আওড়ে উঠল, না মানে আসলে? আবরার কপালে ভাঁজ নিয়ে তাকিয়ে থেকেই তনার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল নিজের। পর মুহূর্তে তনার সামনে আঙ্গুল তুলে তটস্থ হয়ে বলল, দেখুন তনা, পরশু থেকে অনেক কিছু সহ্য করেছি। এতটা ধৈর্য আমি কখনো কোনো কিছুতে দেখাইনি যতটা আপনার প্রতি দেখিয়েছে, কিন্তু অনেক হয়েছে। এবার এটা শেষ করা দরকার। আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আপনার প্রতি দায়িত্ব কর্তব্য আমার এখানেই শেষ। এরপর আপনি আপনার বাবার রেসপন্সিবিলিটি বুঝতে পেরেছেন। তনা চুপ করে তাকিয়ে রইল শুধু। আবরারের কথাগুলোর খুব কম সংখ্যকই কানে পৌঁছেছে তার। মনে মনে আবরারকে আটকানোর চিন্তায় ব্যস্ত তার পাকা মস্তিষ্ক। তনার ভাবুক মুখ দেখে আবরার চোখ সরু করে বলল, আপনি কি শুনতে পেয়েছেন আমি কি বলেছি? ধ্যান ভাঙে তনার সামান্য ইতস্তত করে বলেন, না মানে আমি ভাবছিলাম বাবা আসা অবধি যদি থেকে যেতেন তবে অন্তত। আবরার ব্যস্ত গলায় বলল, আপনার বাবা কখন আসবেন না আসবেন সেসব আমি জানি না, আমাকে এক্ষুনি যেতে হবে। তনার কপাল কুঁচকে নিয়ে গলা বাড়িয়ে বলল, কেন এত তাড়া কিসের আপনার? আপনি সবসময় আমার থেকে পালিয়ে বেড়ান। আবরার অবাক হয়ে তাকালো। পর মুহূর্তে ঠোঁটে বাঁকা হাসি মেখে বলল, যেখানে আমি আপনার কাছে ধরাই দেইনি সেখানে পালানো তো বহু দূরের ব্যাপার। এটুকু বলে কবজিতে বাঁধা ঘড়িতে হাত বোলালো আবরার। ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আজ স্নিগ্ধার ক্লাসের প্রথম দিন, আমার এখনই যাওয়া উচিত, না হলে দেরি হয়ে যাবে। আবরার আবারও হাঁটতে উদ্যত হলে তনা ডেকে উঠল পেছন থেকে। আবরার! তীব্র বিরক্তি নিয়ে পেছন ফিরল আবরার। দাঁত চিবিয়ে বলল, আপনার সমস্যা কোথায় তনা? বলতে পারেন আমাকে? তনা মুখ কালো করে নিয়ে বলল, আমার একা থাকতে অস্বস্তি লাগছিল তাই। আপনি বিরক্ত হলে ইটস ওকে, আপনি চলে যান। আবরার বিদ্রুপান্তক হেসে বলল, সে তো আমি যাবই, আপনি বললেও না বললেও। আর বারবার ভয় লাগছে বলে কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? দেখুন, আপনি আমায় বাঁচিয়েছেন, তাই আপনার প্রতি যতটুকু কর্তব্য ছিল তার থেকে অনেক বেশি করেছি আমি। এবার আমার ছাড় পাওয়া দরকার। আপনি পুরোপুরি সুস্থ, তাই পাগলামির ভান করে ন্যাকামি করা বন্ধ করুন। দুটোই ভীষণ অসহ্য লাগে আমার কাছে। আর পারলে এই গায়ে পড়া অভ্যাসটাও পরিত্যাগ করুন, ইউজলেস। শেষের কথাগুলো অনেকটা ক্ষিপ্ত স্বরে বলল আবরার। তনার চোখ ভরে আসে দুঃখে। আবরারকে ধরে না রাখতে পাবার ক্ষোভে। তনার চোখের পানিকে তোয়াক্কা করল না আবরার। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, বেরিয়ে পড়ল কেবিন ছেড়ে। তবে দরজা ঠেলে বাইরে আসতেই অন্য পাশ দিয়ে আসা তোফায়েলের মুখোমুখি হয়ে পড়ল আবরার। সাথে আমিনুলও রয়েছে। আবরার স্বাভাবিক নজরে দুজনের দিকে একবার চোখ বুলিয়ে পাশ কাটিয়ে হেঁটে গেলেও আমিনুল, তোফায়েল দুজনে অবাক চোখে তাকিয়ে রইল আবরারের যাওয়ার দিকে। এত সকাল সকাল আবরারের এখানে উপস্থিতির মানে কারোরই মাথায় ঢুকলো না। একে অন্যের মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ। প্রশ্নের উত্তর নিয়ে তোফায়েল চোখ সরিয়ে নিয়ে দ্রুত পায়ে কেবিনে ঢুকলো। দরজা ঠেলতেই তনাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরও এক দফায় বিস্মিত হয়। মেয়ের চোখ মুখ খেয়াল করতে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। তা না হলে তনার চোখে জল কেন? আবরার নিশ্চয়ই আবার কিছু বলেছে। কি হয়েছে তনু? তনা ভেজা ক্ষিপ্ত চোখ নিয়ে
বাবার দিকে তাকালো, উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে দুপা দুলিয়ে বসে পড়ল বেডে। তোফায়েল আমিনুলের দিকে তাকে বলল, তুমি রিসিপশনে গিয়ে সব ফর্মালিটি পূরণ করে এসো না হয়, আমি ততক্ষণে কথা বলি ওর সাথে। ওকে স্যার। ঘাড় কাত করে কথাটা বলে বেরিয়ে পড়ল আমিনুল। তোফায়েল সেদিক থেকে চোখ সরিয়ে ধীর পায়ে এসে মেয়ের পাশে বসল। নরম গলা বলল, আবরার এখানে কখন এলো? বাবার দিকে তাকালো না তনা, ঠান্ডা স্বরে জবাব দিল, কাল রাতে। তোফায়েল অবাক হলো এতে, বিচলিতভাবে বলল, রাতে কেন? তনা উদ্বেগহীন গলায় বলল, আমি ডেকেছিলাম, তুই ডাকলে আর ও এলো? ও কি তবে তোমায় নিয়ে ভাবছে? বাবার কথায় ভেতরের কষ্টটা নাড়া দিয়ে উঠল তনার। আচমকা তোফায়েলের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঘটনাক্রমে হতভম্ব হয়ে পড়ল তোফায়েল। তনা ভাঙা গলায় আওড়ে উঠল, আমি কেন আবরারকে পেলাম না বাবা? কেন? ও কেন আমায় ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসলো? আমি তো ওর জন্য সব করেছি, তাহলে কেন? তোফায়েলের কাছে উত্তর নেই। মলিন মুখটা নিয়ে ধীর হাতে শুধু মেয়ের মাথায় হাত বুলালো সে। ভেতরে ভেতরে আক্ষেপ হলো খুব। তখন যদি সম্পত্তির লোভে আবরারকে ফাঁসাতে না চেয়ে সরাসরি আসাদের কাছে বিয়ের প্রস্তাবটা রাখতাম, আজ হয়তো আমার মেয়েটাকে এভাবে কাঁদতে হতো না। সবই আমার লোভের শাস্তি। কথাগুলো ভেবে ভারী এক দীর্ঘশ্বাস ফেলল তোফায়েল। কি লাভ আর কিছু জিনিস জীবনে? শুধু আফসোসই বাড়ায়, সমাধান দেয় না। আবরারও না হয় এর একটা হলো। যথাসম্ভব দ্রুত ড্রাইভ করছে আবরার। বারবার হাত ঘড়িতে সময়টা দেখছে। চিন্তা হচ্ছে সারা রাত তনার কাছে থাকা নিয়ে। স্নিগ্ধা আবার উল্টাপাল্টা ভেবে বসলো কিনা সেই চিন্তা। মাঝরাতে বউকে বাড়িতে একা রেখে অন্য মেয়ের কাছে যাওয়ার সংজ্ঞা তো ভীষণ ভয়ানক হয়। অন্তত একজন স্ত্রীর কাছে মনে মনে শতবার প্রার্থনা করল আবরার এমন যাতে না হয়, স্নিগ্ধা যেন তাকে ভুল না বোঝে। উল্টো দিকের মানুষটার বিশ্বাস ভরসায় যে সব থেকে বড় শক্তি জীবনের, সেটাতেই যদি ফাটল ধরে তবে বেঁচে থাকার যে কারণহীন মনে হবে। সিগন্যাল পড়তে গাড়িতে ব্রেক কষল আবরার। শীতকাল হলেও আজকে রোদের প্রখরতা প্রতিদিনকার তুলনায় বেশ অনেক। খানিকটা ঘেমো গিয়েছে সে। দুহাত দিয়ে কোটটা ঝাড়া দিয়ে হাত বাড়িয়ে এসিটা অন করলো আবরার। রাস্তায় আজকেই জ্যাম, সিগন্যাল, সব ঝামেলা একসাথে। বিরক্তিতে ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে কাঁচের জানালা দিয়ে একবার বাইরে তাকালো আবরার। সেকেন্ডের কম সময়ে আবরার চোখ ঘুরিয়ে সামনে তাকালো। আচমকা কিছু একটা খেয়াল করতেই কপালের রগগুলো টান টান হয়ে এলো। চমকে আবারও জানলা দিয়ে ফিরে তাকালো আবরার। বেশ অনেকটা দূরত্বে রাস্তার পাশে লাগানো পাইপ লাইনের ট্যাপ থেকে পানি খাচ্ছে মকবুল। রীতিমতো ঢকঢক করে খাচ্ছে। পেছন থেকে দেখো মকবুলকে চিনতে অসুবিধা হলো না আবরারের। দ্রুত হাতে গাড়ির ইঞ্জিন অফ করে সিট বেল্ট খুলে নিল সে। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল। তারপর মুখমণ্ডলে পানির ঝাপটা দিয়ে ধীর সুস্থে ট্যাপ বন্ধ করল মকবুল। গলায় ঝোলানো গামছাটা মুখটা মুছে নিল। উল্টো ঘুরে হাঁটা দেবার আগেই খপ করে আর ঘাটটা চেপে ধরল আবরার। ঘটনাক্রমে হকচকিয়ে গেল মকবুল। ভয়ে ভয়ে পিছন ফিরল কোনো মতে। চোখের সামনে আবরারকে দেখে জম দেখার মতো অনুভূতি হলো। চোখগুলো বড় বড় হয়ে এলো, ভীতু হয়ে এলো মুখটা। আবরার কিছু বলার আগেই ধরফর করে বসে পড়ে ওর পা জড়িয়ে ধরল মকবুল। আবরার ভুরু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। মকবুল পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, সাহেব, আমার ভুল হয়ে গিয়েছে সাহেব, আমাকে পুলিশে দেবেন না, আমি গরিব মানুষ। সন্দেহ এবার গাঢ় রূপ নিল আবরারের। এতদিন সব কিছুর জন্য মকবুলকে মনে মনে দায়ী ভাবলেও আজ মকবুলের এরূপ আচরণে সম্পূর্ণ পরিষ্কার যে ওই এসবের পিছনে রয়েছে। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে আবরারের। মকবুলের কাঁধের এক পাশে শক্ত হাতে চেপে ধরে দাঁড় করা লোকে ভয়ে হাত পা শীতল হয়ে এলো মকবুলের। আবরারের সামনে হাত জোর করে বলল, সাহেব, আমি এক প্রকার এরকম পাপ কাজ করব না, আর বিশ্বাস করুন আবরার ভুরুনাসি বলে এত সহজে যা করেছো তাতে কি তুমি ক্ষমার যোগ্য? মকবুল পূর্বের থেকে বেশি কান্নায় ভেঙে পড়ল। আফসোসের সুরে বলল, টাকা দেখে আমি অন্ধ হয়ে গেছিলাম। একটু ভালো থাকার লোভে ভালো মন্দের জ্ঞানটুকু লোভ পেয়েছিল আমার। যখন শুনলাম এই কাজের জন্য পুরো 50,000 টাকা পাবো, তখন আর না করতে পারিনি।
সারা জীবন কাজ করলেও এত টাকা হবে না আমার, সেসব ভেবেই তনা ম্যাডামের কথায় রাজি হয়েছিলাম। এটুকু শুনতে চোখ সরু করে নিল আবরার। মাঝপথে বলে ওঠে, কার নাম বললে? মকবুল ভেজা চোখে চেয়ে বলল, কেন স্যার, তনা ম্যাডাম। আবরার প্রথম দফায় বিস্মিত হলো, কয়েক সেকেন্ড সময় নিল নিজেকে নিয়ন্ত্রণ করতে। আরও বিস্তারিত জানার আছে তার। পুনরায় মকবুলের দিকে তাকিয়ে সন্দিহান গলায় তারপর বলল, তোমাকে টাকা তো তোফায়েল দিয়েছিল তাই না আমাকে মারতে? মকবুল চোখ নামিয়ে নিয়ে বলল, জি, তবে তার আগে তনা ম্যাডামও টাকা দিয়েছিলেন। আবরার অবাক হয়ে বলল, আমাকে মারতে? মকবুল মৃদু নাবোধক মাথা নেড়ে নরম গলায় বলল, স্নিগ্ধা ম্যাডামকে মারতে। বাড়িতে আসার পর থেকে মুখ দিয়ে টু শব্দ বের করেনি তনা। থম মেরে বসার ঘরের সোফাতেই বসে রয়েছে। তোফায়েল হাজার রকম কথা তুললেও তনা উত্তরে একটা বাক্য বলেনি। অবশেষে বিরক্তি আর চেপে রাখতে পারল না তোফায়েল। বেশ ক্ষিপ্ত হয়ে বলে উঠল, কি শুরু করেছিসটা তুই? আমি কথা বলছি, তোর সাথে গায়ে লাগছে না আমায়? আবরার জন্য এখন শোক পালন করছিস, অথচ দেখ সে গিয়ে বউয়ের আঁচলের তলায় গিয়ে মুখ লুকিয়েছে। এতক্ষণে চোখ তুলল তনা তোফায়েলকে একবার দেখে নিয়ে মুখ কালো করে বলল, কথাটা আমাকে রাগাতে বললেও আমি রেগে যাইনি বাবা, কষ্ট পেয়েছি, ভালোবাসায় ব্যর্থ হওয়ার কষ্ট। আমি তীব্র বিরক্তিতে তেতো হয়ে এলো তোফায়েলের মুখটা। গুটি কয়েক ভাঁজ পড়ল কপালে। সেই এক মন্ত্র আওড়ে যাচ্ছিস, আবরার আবরার আবরার। আরে বাবা, একটা বাচ্চা মেয়েকেও এর থেকে অনেক কম বোঝালে চকলেটের বায়না ছেড়ে দেবে সে, অথচ তোর তো জ্ঞান বুদ্ধি সব হাঁটুতে নেমে এসেছে। আরে ও একটা বিবাহিত ছেলে, বউ আছে ওর। আগে যেমন তেমন হলে এখন অন্তত ছাড় দে ব্যাপারটা। আর সব থেকে বড় কথা, ও তোকে ভালোবাসা তো দূর, পছন্দই করে না। তাহলে তুই কেন নির্লজ্জের মতো ওর পেছনে পড়ে আসিস? কোন অংশে কম আছে তোর? পুরো একদমই কথাগুলো বলে থামলো তোফায়েল। ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। পাশ থেকে তন্না থমথমে গলায় জবাব দিল, আমি সব জানি বাবা, তোমার আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আবরার বিবাহিত হওয়ার আগে থেকে আমি ওকে চাই, চেয়ে এসেছি। ওই মেয়েটা কতদিন হলো ওর জীবনে আছে? খুব জোর 8 মাসের মতো। ওর অনেক আগে আমি আবরারের লাইফে এসেছি, তাই আবরারের ওপর অধিকার ওর থেকে আমার বেশি। না কম না বেশি, আবরার শুধুমাত্র আমার। মেয়েকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছে তোফায়েল। ভেতর থেকে অবসাদ ছাড়া কিছু আসছে না এখন। তবুও শান্ত স্বরে বলল, দেখ মা, আবরার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি ওর থেকে অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব। আমার আবরারকে চাই বাবা। তনাকে বুঝিয়ে লাভ নেই। কথাটা বেশ ভালোভাবে বোধগম্য হলো তোফায়েলের। অহেতুক নিজের মস্তিষ্কে চাপ বাড়াতে চাইল না সে। প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, এসব স্যার, এখন দুপুরে কি খাবি? বাড়িতে খাবি নাকি বাইরে থেকে অর্ডার করব? তনা ঠান্ডা গলায় বলল, কিছুই না, আমি আবরারদের বাসায় যাব। তোফায়েল চমকে উঠে বলল, আবার সে আবরারের কথা বারবার বোঝাচ্ছি, তাও শুনছিস না আমার কথা? তনা মৃদু তেতে উঠে বলল, শুনছি না যখন আমাকে বোঝাতে আসছো না কেন তুমি? আমি কিছুতেই হার মেনে নেব না বাবা, বিশেষ করে ওই গাইয়া মেয়ে স্নিগ্ধার কাছে তো নয়ই, কখনোই নয়। তনা ক্ষুব্ধ গলায় বিড়বিড় করলো খানিকক্ষণ। তোফায়েল সেদিক থেকে চোখ সরিয়ে নিল। এতটা অসহ্য লাগছে তার, যেটা প্রকাশ করলে কম হবে। ছোটবেলা থেকে ছেলেমেয়ের সব জেদ পূরণ করলে যা হয় আর কি। তার উপরে একমাত্র মেয়ে। কঠোর কিছু বলতে চাইলেও মুখের দিকে তাকালে আর বলা হয়ে ওঠে না। সব বাবাদের এই একটাই জ্বালা হয়তো। কথাটা ভেবে টেবিলের ওপর থেকে সংবাদপত্রের কাগজটা হাতে তুলে নিল তোফায়েল। তনাকে বোঝানোর থেকে কিছুক্ষণ পেপার পড়াও ভালো। তবে পেপারটা পুরোপুরি চোখের সামনে মেলে ধরার আগেই ডোর বেলের উৎকট শব্দটা বেজে উঠল। তনা বাবার দিকে তাকালো। তোফায়েল হাত থেকে নিউজ পেপার রেখে দিয়ে উঠে দাঁড়ালো। তনার দিকে তাকিয়ে বলল, মনে হয় আমিনুল এসেছে। দরজা খুলতে এগিয়ে গেল তোফায়েল। তনা চোখ ফিরিয়ে নিয়ে বসে রইল চুপচাপ। আপাতত আবরারের ব্যাপারে অনেক কিছু ভাবার আছে তার। তোফায়েল লক টেনে খুলল। ওপাশে আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো প্রথমে। তাৎক্ষণিক ভুরু কুঁচকে বলে উঠল, তুমি? কৌতূহল নিয়ে দরজার দিকে তাকালো তনা। আবরারকে দেখেই বিস্ময় নিয়ে উঠে দাঁড়ালো।
পর মুহূর্তে মনে মনে ভাবলো হয়তো আবরার ফিরে এসেছে তার টানে। ভাবতে আপনা আপনি ঠোঁট দুটো বিস্তৃত হয়ে এলো তার। তোফায়েলের কথায় আবরার কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে এলো। তোফায়েলের ভুরু কুঞ্চন গাঢ় হয়ে এলো আরও। আবরার কয়েক কদম এগিয়ে এসে তনার সামনে দাঁড়ালো। তনার মুখ স্ফুত খুশি লুটুপুটি খাচ্ছে মুখে। আবরার নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল তনার দিকে। তনা আলোড়িত ধ্বনি নিয়ে বলে ওঠে, আমি ঠিক জানতাম আবরার আপনি। পুরো কথা শেষ করতে দিল না আবরার। গায়ের সব শক্তিটুকু দিয়ে ঠাস করে একটা চড় বসালো তনার গালে। পর মুহূর্তে সোফার হাতলের ওপর হুমড়ি খেয়ে পড়ল তনা। ঘটনাক্রমে ভড়কে গেল তোফায়েল। চোখ বেরিয়ে আসার উপক্রম হলো তার। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগে আবরার পুনরায় এগিয়ে গেল তনার দিকে। তনা ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়েছে। আবরার এমন আচরণের মানে বুঝে উঠতে পারল না সেও। ততক্ষণে আবরার এগিয়ে এসে তনার এক বাহু শক্ত হাতে চেপে ধরে দাঁড় করালো ওকে। তনার হাত পা কাঁপছে। কাপা গলায় হাঁ করে কিছু বলতে ধরলে আবার ওর ঠাঁটিয়ে এক স্তর মারল আবরার। তনা ছিটকে পড়ল মেঝেতে। তোফায়েল ধরফর করে এসে মেকে ধরল। আবরারের দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছ? তনা বাবার সাথে ভয়ে গুটিয়ে গেল একেবারে। হকচকিয়ে তাকিয়ে রইল আবরারের দিকে। আবরার দাঁতে দাঁত চেপে তোফায়েলকে উদ্দেশ্য করে বলল, আপনি আজ আমাদের মাঝে আসবে না, না হলে আমি ভুলে যাব কখনো আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তোফায়েল বিস্মিত হয়ে বলল, মানে কি? এখন তুমি ওকে ভয় দেখাচ্ছ? আমার গায়ে হাত তুলবে তুমি? বেয়াদব ছেলে, বাবার এই শিক্ষা পেয়েছ? তোফায়েলের কথায় আবরার আবারও এবার কোনো ভ্রুক্ষেপ করেনি। এগিয়ে এসে তনাকে টেনে উঠালো মেঝে থেকে। ভড়কে গেল তোফায়েল। মুখে এত কথা বললেও আবরারের লাল চোখ দেখে এগোনোর আর সাহস পেল না। তবে মেয়ের অবস্থা মনে মনে কিছু একটা পদক্ষেপ নেওয়ার কথা আওড়াতে থাকে তোফায়েল। পর মুহূর্তে দিশেহারা হয়ে তারপর বলে ওঠে, ওকে মেরো না আবরার, আমার মেয়েটা অসুস্থ। এ তো থামলো না আবরার। পুনরায় তনাকে মারতে হাত উঠালে ভয়ে চোখ মুখ হিসে বন্ধ করে নিল তনা। কেঁদে চেঁচিয়ে উঠে বলল, না, আমাকে আর মারবেন না, মারবেন না প্লিজ আমাকে। কথাটায় থমকে গেল আবরার। হাতটা নামিয়ে নিল। সারা শব্দ না পেয়ে কাঁপা চোখ মেলল তনা। গালে স্পষ্ট 5 আঙ্গুলের দাগ তো পড়ে, সেই সাথে ঠোঁট কেটে বের হওয়া রক্তটা এখনো গড়াচ্ছে লাইন দিয়ে। আবরার দু চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। ক্রোধ প্রশমনের আপ্রাণ চেষ্টা করল কয়েক মুহূর্ত। তনার হেসকে উঠে গিয়েছে। তোফায়েল সুযোগ বুঝে পকেট থেকে ফোন বার করে ডায়াল করলো আমিনুলের নাম্বারে। আবরার তনার এক বাহু চেপে ধরে রেখেছে শক্ত করে। তনা ঈষৎ কাঁপছে। আরবার শক্ত গলায় বলে উঠল, কেন করলেন? তনা মুচকি হেসে ভাঙ গলায় বলল, কি 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 করেছি আমি? আবরার আরো শক্ত করে চেপে ধরল তনার হাতটা। ব্যথায় কুকিয়ে উঠল তনা। আবরার দাঁত চেপে বলে ওঠে, আপনার যা রাগ আমার প্রতি, যা লড়াই আমার সাথে, তবে মাঝখানে কেন স্নিগ্ধাকে মারতে চাইলেন আপনি? বলুন কেন? শেষের কথাটায় উত্তেজিতভাবে চিল্লিয়ে বলল আবরার। রীতিমতো কেঁপে ওঠে তনা। আবরার সব জানতে পেরে গিয়েছে। বুঝতে পেরে শুকনো ঢোক গিলে তোফায়েলের দিকে তাকায়। তোফায়েলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখে চোখ সরিয়ে নেয়। আবারও আবরারের দিকে ফেরে তনা। ভীতু গলায় বলে ওঠে, আমি তো কিছু করিনি, আমি তো এটুকু বলতে। আবরার আগুন চোখে তাকায়। আবরারের চোখ দেখে বাকি কথা আর বলে উঠতে পারল না তনা। চুপ করে মাথা নিচু করে নেয়। আবরার ঝাড়া মেরে হাতটা ছেড়ে দেয় তনার। এক কদম পিছিয়ে যায় তনা। ভয়ে এখনো হৃৎপিণ্ড লাফাচ্ছে তার। পর মুহূর্তে আবরার বিদ্রুপান্ত হেসে উঠল। তনার দিকে তাকিয়ে বলল, ভাবতে অবাক লাগছে, স্নিগ্ধাও একটা মেয়ে আর আপনিও একটা মেয়ে। মেয়েদের মন তো অনেক নরম মমতাময়ী হয় শুনেছি, তাহলে আপনি এরকম কেন? বেহায়াপনা সমস্ত সীমা অতিক্রম করেও ক্লান্ত হলেন না? শেষমেশ স্নিগ্ধাকে মারার প্ল্যান করলেন। কি ভেবেছিলেন ওকে মারলেই আমি আপনার কাছে চলে আসতাম? হা হেসে। একটু থেমে, আপনার মতো মেয়েকে দয়া করা যায়, ভালোবাসা যায় না? আপনি বারবার আমাকে জিজ্ঞেস করতেন না কেন আমি আপনাকে ভালোবাসিনি? এটাই তার কারণ আপনার অবশ মস্তিষ্ক, যেখানে কোনো ভালো নেই, আছে শুধু হিংসে, জেদ, অহংবোধ,
আমি কেন আপনার মতো একটা নির্লজ্জ মেয়েকে কোনো ছেলেই তার লাইফে অন্তত ভালোবেসে চাইবে না? আপনার মতো কুচক্রী মেয়েকে ভালোবাসার থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা টু মাচ বেটার। তবে কি জানেন, আমি একটু বেশি বোকামি করে ফেললাম। আপনার মিথ্যে পাগলামিগুলোকে সত্যি ভেবে আমি সেগুলোকে প্রশ্রয় দিয়ে গেলাম। মাঝরাতে আপনার হুমকিতে ভয় পেয়ে নিজের স্ত্রীকে একা ফেলে রেখে হাসপাতালে চলে এলাম, অথচ সেই মেয়েটা কিন্তু একটা বড় আমায় আটকায়নি। ধরে রাখিনি স্ত্রীর অধিকার বোধ দেখিয়ে, কারণ ওর মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, ও আপনার মতো নয়। ভেবেছিলাম আপনি একদিন শুধরে যাবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি তো তোফায়েল পাঠানেরই সুযোগ্য কন্যা, ওনার মতো লোক ঠকানোই আশা করা যায় আপনার থেকে। আমি বোকা যে কিনা বারবার এত কিছুর পরেও আপনাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে হাত গুটিয়ে বসেছিলাম। তোফায়েল বারবার মুঠোফোনের দিকে চোখ বোলাচ্ছে। আমিনুলের কোনো রেসপন্স নেই দেখে প্রতিবারের মতো এবারও হতাশে মেয়ের দিকে তাকালো। তনয়া নিশ্চুপ চোখে নিচের দিকে তাকানো, চোখগুলো ভিজে চুপচুপে হয়ে গিয়েছে এতক্ষণে। ইস, মেয়েটাকে কি মারটাই না মারলো, আর আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না। কথাটা ভেবে মুখটা কালো করে নিল তোফায়েল। আচমকা তোফায়েলের মাথায় এলো, আবরার সবটা জানলো কি করে? আমি ওকে মারতে চেয়েছি সেটা নয়, আমি নিজে ওকে বলেছি, কিন্তু তনয়া যে ওর বউকে মারতে চেয়েছিল সেটা তো ওর জানার কথা নয়। তবে কিভাবে জেনেছে ও? যাই হোক, আবরার যা জেনেছে, এভাবে সবটা স্বীকার করে নিলে আমাদেরই বিপদ। যে কোনো একভাবে কথাগুলো ঘোরাতে হবে, কিংবা আবরারের কাছে কোনো প্রমাণ আছে কিনা পরখ করতে হবে। তোফায়েল এবার আবরারকে উদ্দেশ্য করে গলা বাড়িয়ে বলে উঠল, এই তখন থেকে জানা তাই বলে যাচ্ছ, সব শুনেছি, তাই বলে ভেবো না আমরা ভয় পেয়ে গেছি। আমার মেয়ে তোমার বউকে মারতে চাইবে কেন? হ্যাঁ, ও তো নিজেই তোমায় বাঁচাতে ছুটলো, সব যেন তুমি আমার মেয়ের গায়ে মিথ্যে দায় দিতে চাইছো। জবাবে আবরার চোখগুলো সরু করে নিয়ে বলল, আপনি ঠিক কি জানতে চান? আমি সত্যি বলছি কিনা এটাই, নাকি আমার কাছে আপনাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন? তোফায়েল হতবাক হয়ে ফাঁকা ঢোক গিলে বলল, এই ছেলের মাথায় কি বুদ্ধি রে? আবরার তনার সামনে থেকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো তোফায়েলের। ডান ভুরু নাচিয়ে বলল, তা আপনাদের গৃহপালিত পুলিশ অফিসারকে দেখছি না যে, ফোন করে ডাকুন ওনাকে। তোফায়েল গম্ভীর মুখে জবাব দিল, ও ফোন ধরছে না। কথাটা বাঁকা আসলো। আবরার বলল, ধরবে কি করে, বেচারা তো নিজেকে বাঁচাতে ব্যস্ত। তোফায়েল ভুরু কুঁচকে বলল, মানে? আবরার চোখ ছোট করে বলল, আচ্ছা আপনার কি মনে হয় প্রত্যেকবার আবরার ফাহাদ চৌধুরীর পেছনে লাগবেন আপনারা আর আমি আপনাদের ছেড়ে দেবো? না, এবার সেটা হচ্ছে না। তোফায়েল বুঝতে না পেরে বলল, কি বলতে চাও তুমি? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঝেড়ে কাশো। মার্ডার করতে চাইলেন আর জেলের ঘানি টানবেন না। আবরারের উদ্বেগহীন জবাবে তোফায়েল তনা বিষয় নিয়ে একে অন্যের মুখ চাওয়াচি করল। তোফায়েল পর মুহূর্তে বিদ্রুপ করে হেসে বলল, তোফায়েল পাঠানকে জেলের ঘানি টানাবে কার বাপের সাধ্যি? আবরার দৃঢ়তা নিয়ে বলল, প্রমাণ পেলে একটা মামুলি আসামি ঠিক যেরকম, তোফায়েল পাঠানো ঠিক সেরকম। তোফায়েল গা দুলিয়ে বলল, তা তুমি কি প্রমাণ দেবে শুনি? এই রকম ফ্যাস ফ্যাস করলেই তো কেউ আর বিশ্বাস করবে না তোমার কথা, উপযুক্ত প্রমাণ দেখাতে হবে, বুঝলে? আবরার ভুরু নাচিয়ে বলল, আচ্ছা এটার থেকে বড় প্রুফ আর কি হতে পারে? কথাটা বলে হাতের ফোনের স্ক্রিনে কিছু একটা প্লে করে তোফায়েলের সামনে ঘুরিয়ে ধরল আবরার। সেখানে মকবুলকে দেখতে চোখ ছানাবড়া হয়ে গেল তোফায়েলের। মকবুল সব কিছু স্বীকার করে নিয়েছে। তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ যেখানে মকবুল স্পষ্ট তার নাম উল্লেখ করছে, তার আর তনয়ার। চিন্তিতভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজে নিয়ে হাত বাড়িয়ে ফোনটা কেড়ে নিতে উদ্যত হলো তোফায়েল। অমনি ফোনটা শূন্যে ছুঁড়ে অন্য হাতে দিয়ে খপ করে ধরে নিল আবরার। বাঁকা হেসে বলল, এসব চালাকি আমার সাথে নয় মিস্টার তোফায়েল। চিন্তায় তনার ঠোঁটগুলো শুকিয়ে এলো। অধৈর্য হয়ে গিয়ে সে বলে উঠল, আবরার প্লিজ, আমার ভুল হয়ে। মাঝপথে কথা কেড়ে নিল আবরার। আঙুল উঁচিয়ে বলল, আপনার থেকে আমি কোনো কিছু শুনতে চাই না তনা, নো মোর ওয়ার্ডস। তনা হতাশ হয়ে দমে গেল। আবরার পুনরায় তোফায়েলের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে হেসে বলে উঠল, তাহলে মিস্টার তোফায়েল রেডি তো? মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এবার কে বাঁচাবে আপনাদের? আমিনুল, সে তো নিজ হাতে আপনাদের নামে কেস লিখলো, মার্ডার কেস। ভাগ্যিস বেচারার নামটা বলেনি মকবুল, না হলে চাকরি তো গোল্লায় যেত। এনিওয়ে, আমি কি করেছি বলুন তো? আসার আগে পুলিশের হাতে মকবুলকে তুলে দিয়ে এসেছি। এবার পালা আপনার আর আপনার মেয়ের।
কারণ আপনাদের মতো কিডদের তো আর বাইরে রাখা যায় না। দেখা গেল কাউকে আবার হুল ফুটিয়ে দিলেন। এখন আপনাদের পালানোরও তো কোনো উপায় নেই, কারণ মিনিট 5-এর মধ্যেই পুলিশ আসছে আপনাদের বাসায়। আমি বরং ততক্ষণে এখানে বসে রেস্ট নেই। আপনাদের সার্ভেন্টকে বলুন আমায় 1 কাপ কফি দিতে। আর হ্যাঁ, ব্ল্যাক কফি ওকে। কথাটা বলে সোফার উপর আয়েশি ভঙ্গিতে বসে পড়ল আবরার। তোফায়েলের মুখের দিকে আহত চোখে তাকিয়ে চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ল আবরারের সামনে সোফায়। তনয়ার কপালেও ঘাম মুছে বাসের উপায় ভাবতে লাগলো। সেদিকে একবার চোখ বুলিয়ে আবরার মুচকি হেসে ফোন স্ক্রলিংয়ে মনোযোগ দিল। আচমকা কোন একটা ছবি স্কিপ করতে গিয়েও থেমে গেল আবরার। পিপল ইউ মে নো এর প্রথম সারির একটা ছবিতে চোখ জোড়া আঠার মতো আটকে এলো তার। বরাবরের থেকে একটু বেশি উৎকট স্পিডে গাড়িটাকে ব্রেক কষলো আবরার। এরপর দ্রুত হাত চালিয়ে বেরিয়ে এলো দরজা খুলে। চোখে মুখে রাগ ছোটাছুটি করছে তার, ক্রোধে চোখা নাকের ডগাটা লাল আভা দিচ্ছে। সদর দরজায় এসে কলিং বেল বাজালো আবরার। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরেও দরজা খুলল না স্নিগ্ধা। এতে রাগটা আরও জেঁকে বসলো কাঁধে। ব্যগ্রতায় দরজার লকটা টেনে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাঙার চেষ্টা চালালো। পর মুহূর্তে কিছু একটা মাথায় এলে প্যান্টের পকেটে হাত ঢুকালো আবরার। বুঝতে পারলো দরজার এক্সট্রা চাবি তার সাথেই আছে। চাবিটা বের করে নিয়ে হাত চালিয়ে দরজা খুলতে সময় নিল না সে। হন্তদন্ত পা চালিয়ে ভেতরের ঘরে এলো আবরার। মকবুল যাওয়ার পর এখন এই বাড়িতে শুধু স্নিগ্ধা আর সে। আগে একা মানুষ থাকার দরুন একজনের ব্যতি রেখে অন্য কোনো কাজের লোকের দরকার পড়েনি তার। শূন্য বাড়িতে আবরারের পায়ের জুতোর শব্দটা একটু বেশি ভারী শোনালো। হাত দিয়ে রুমের দরজা ঠেললো আবরার। দরজার বাইরে দাঁড়িয়েই পুরো রুম একবার চোখ বোলালো। কক্ষ একেবারে ফাঁকা, স্নিগ্ধা কোথাও নেই। তার মানে ফেসবুকে দেখতে পাওয়া ছবিটাই সত্যি। অস্থিরতায় বিছানার উপর বসে পড়ে হাত দিয়ে মাথা চেপে ধরল আবরার। মাথার এক পাশে যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে সকাল থেকে কিছু পেটে পড়েনি এখন অবধি, যার জন্য উদ্ভ্রান্তের মতো ছুটে আসা নিয়ে ভাবছিল সে কিনা এখন ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চিবচ্ছে। ভাবতেই ক্রোধানল চেপে ধরল আবরারকে। মনে মনে শপথ নিল আজ স্নিগ্ধার এতটাই সাহসিকতার মূল্য বেশ ভালোভাবে চুকিয়ে নেবে সে। হাত ঘড়িতে একবার চোখ বোলালো আবরার। দুপুর 1:30 বাজে। এখন দেখা যাক মহারানী কখন আসেন। আধা ঘন্টার মধ্যে বাড়ির সামনে গাড়ি পার্ক করার শব্দ এলো কানে। হাতের ম্যাগাজিন থেকে চোখ উঠিয়ে দরজার দিকে একবার তাকালো আবরার। গাড়ি দেখে বোধগম্য হলো স্নিগ্ধার সাথে হেলালকে নিয়ে গিয়েছিল। সদর দরজা খুলে রেখেছে আবরার। স্নিগ্ধার একটু তাড়াতাড়ি আসতে যাতে অসুবিধা না হয় তার ক্ষুদ্র প্রয়াস এটা। কয়েক সেকেন্ড পরেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো স্নিগ্ধা। হাতে মোটা একটা বই। বইটা দেখতে পেয়ে আবরারের ভীষণ কৌতুকের ন্যায় মনে হলো। ভাবলো স্নিগ্ধা হয়তো এটা শো অফ করতে নিয়েছে সাথে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবরার আবারও চোখ রাখলো ম্যাগাজিনের পাতায়। প্রথমে সদর দরজা খোলা দেখে থমকালো স্নিগ্ধা। কপালে ঈষৎ ভাঁজ পড়ল। পরক্ষণে কৌতূহল নিয়ে পা চালিয়ে ভেতরে আসতে আবরারকে সোফার উপর বসে থাকতে দেখে বেরিয়ে এলো চোখ দুটো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল। স্নিগ্ধার মুখের অভিব্যক্তি বুঝতে আবরার পুনরায় ওর মুখের দিকে চোখ তুলে তাকায়। সাথে সাথে স্নিগ্ধা মিষ্টি করে মুচকি এসে ব্যস্ত গেলে বলল, আপনি কখন এলেন? ব্যাস। স্নিগ্ধার হাসিটা দেখতে এই ক্রোধ সব পানসে হয়ে আসে আবরারের। এতক্ষণের জমে রাখা রাগ কর্পূরের মতন উবে যেতে শুরু করে। তবুও স্নিগ্ধার সামনে মুখটা শক্ত করে রাখতে যথাসম্ভব গম্ভীরতা নিয়ে বসে রইল আবরার। আবরার উত্তর না দেয়ায় স্নিগ্ধা তাড়াহুড়ো করে এগিয়ে এসে বসে পড়ে ওর পাশে। চিন্তিত মুখে বলে, আপনি কি কিছু খেয়েছেন? আপনার মুখটা কেমন শুকনো লাগছে। আবরার এবারে উত্তর দেয় না, মুখ গুম করে বসে থাকে। স্নিগ্ধা ভুরু কুঁচকে বলে ওঠে, কথা বলছেন না কেন? আবরার একবার স্নিগ্ধার দিকে পাশ ফিরে তাকে আবারও চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। ভেতরে ভেতরে পূর্বের রাগ জমা করার চেষ্টা চালায়। অত্যন্ত কঠোর হয়ে স্নিগ্ধাকে কিছু বলার চেষ্টা। পর মুহূর্তে স্নিগ্ধা আনন্দধ্বনি নিয়ে বলতে শুরু করে, জানেন আমি কোথায় গিয়েছিলাম? ভার্সিটিতে 2টো ক্লাস হয়েছে আজ, আর কতগুলো বন্ধু হয়েছে আমার। ওদের সাথে মেঘ থেকে শুরু। ওদের মধ্যে মেঘ সব থেকে ভালো, খুব ভালো ছাত্রী। আর আজ ওর জন্মদিন ছিল, তাই আমাদের সবাইকে ফুচকা খাইয়েছে ও। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু ও জোর করে নিয়ে গেল। আমি আপনার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি আসছিলেন না। তাই হেলাল ভাইকে নিয়ে আমি চলে গেলাম ভার্সিটিতে। আমি তো চিনি না, ভাগ্যিস হেলাল ভাই চেনে। আজ যদি না যেতাম আমি তো কারোর সাথে পরিচিত হতে পারতাম না। দেখা যেত সবাই সবার সাথে পরিচিত হয়ে নিত।
নিজেদের মতো বন্ধু বানিয়ে নিত। তারপর কাল যখন আমি যেতাম তখন সবার মধ্যে আমার খুব অস্বস্তি হতো। আমি একা গিয়েছি বলে আপনি রাগ করেননি তো? আচ্ছা, আপনি এলেন না কেন? তনা আপুর কি রিলিজ হয়ে গিয়েছে, আপনি কি ওনাকে বাসায় পৌঁছে দিয়েছিলেন, তাই জন্য আসতে এত দেরি হয়ে গেছিল? পুরো একদমে গলগল করে কথাগুলো আওড়ে থামলো স্নিগ্ধা। আবরার অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। এমন দৃষ্টিতে মুগ্ধতা আছে নাকি ক্রূর বোধগম্য হচ্ছে না স্নিগ্ধার। কৌতূহল নিয়ে বলল, আপনার কি হয়েছে বলুন তো, শরীর খারাপ লাগছে? আবরার উত্তরে এবার ঠোঁট দুটো এলিয়ে হাসলো। স্নিগ্ধার দিকে তাকে উদ্বেগহীন গলায় বলল, আমার তোমার ওপর রাগ হচ্ছে না? স্নিগ্ধা ভুরুকুচকে অবাক হয়ে বলল, অহেতুক রাগ কেন হবে? আবরার সামান্য হেসে থেকেই বলল, অহেতুক কোথায়? এই যে আমি মাঝরাতে তোমাকে একা ফেলে তনার কাছে গেলাম, সারা রাত ওখানে ছিলাম, তোমার ক্লাসের প্রথম দিন জেনেও সময় মতো এলাম না, এত কিছুর পরেও তোমার রাগ হলো না আমার ওপর? মুস্কি হেসে স্নিগ্ধা বলল, ভালোবাসায় বিশ্বাস থাকলে রাগ হয় না, অভিমান হয়। আমারও অভিমান হয়েছিল, এই যে আপনাকে দেখলাম সব অভিমান জলে গলে গিয়েছে। আবরার তৃপ্তিসূচক শব্দহীন হাসি হাসলো, পরক্ষণে মুখটা কালো করে বলল, কিন্তু আমার খুব রাগ হয়েছিল তোমার ওপর। স্নিগ্ধা অবাক হয়ে বলল, আমার উপর রাগ কেন? কি করেছে আমি? জবাবে আবরার পকেট থেকে ফোনটা বের করে স্নিগ্ধার সামনে ধরলো, আঙুল ইশারা করলো, এই ছবিটা দেখো। স্নিগ্ধার চোখ সরিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। আজকে বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার সময় তোলা ছবির কোনো একটা ভেসে আছে সেখানে। হাতে এক প্লেট ফুচকা সমেত হাসি মুখে দাঁড়িয়েছে সে। এক পাশে মেঘ আর অন্য কয়েকজন মেয়ে, অন্য পাশে দুটো ছেলে। স্নিগ্ধা কপালে ভাঁজ ফেলে আবরারের দিকে তাকে বলল, এটা তো ওই সময়কার ছবি, ওরা সেলফি নিচ্ছিল তখন। এটা দেখে রাগ কেন করলেন? আবরার একটা নিঃশ্বাস ছেড়ে ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে বলল, জানি না, তবে রাগের প্রথম এবং একমাত্র কারণটা ছিল তোমার পাশের ছেলেটা তোমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সে নিয়ে। আমার বউয়ের দিকে ও ওভাবে কেন তাকাবে? স্নিগ্ধা প্রথমে নাক মুখ কুঁচকে নিল, পর মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হেসে দুই ভরু নাচিয়ে বলল, বাহ, এত জেলাস? আবরার স্নিগ্ধার দিকে ঝুঁকে যায়, শীতল গলায় বলে, যে আমার তা শুধুই আমার। কথাটা বলে স্নিগ্ধার ঠোঁটে ছোট্ট করে চুমু খায় আবরার। স্নিগ্ধা কিছু বলতে ধরলেও ওর ঠোঁটে নিজের আঙুল ছুঁয়ে থামিয়ে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আর কখনো সব কারণ নিয়ে তোমার উপর রাগ করবো না, সব সময় তোমাকে বিশ্বাস করবো, আই প্রমিস ইউ। স্নিগ্ধা মুগ্ধতায় হেসে আবরারের বুকে মুখ লুকায়। আবরার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় ওকে। ভেতরে ভেতরে ভীষণ আক্ষেপ হয় তার। খানিকক্ষণ আগেও মেয়েটাকে মনে মনে উল্টাপাল্টা বকছিলাম, তাও সামান্য একটা ছবি দেখে, অথচ আমি এত কিছু করার পরেও একটু রাগ করলো না, সন্দেহ করলো না আমায়, উল্টে কত সহজভাবে নিল তনার বিষয়টা। সত্যি আমার ব্যতিক্রম, সবার থেকে আলাদা আমার সবার থেকে। কিছু সময় বাদে স্নিগ্ধা আবরারের বুক থেকে মুখ উঠালো। উদ্বেগ নিয়ে প্রশ্ন ছিল, আস্থা, তনা আপুর কাল রাতে কি হয়েছিল? আবরার ভাবলেশীনভাবে স্বাভাবিক গলায় বলল, নাটক করছিল, কিছুই হয়নি। স্নিগ্ধা চোখ জোড়া বড় বড় করে বলল, তার মানে? আমি ঠিক ভেবেছিলাম। কথাটা আবরার সরু চোখে তাকে বলল, আজকাল তুমিও ভাবছো? বা বেশ বুদ্ধি হয়েছে দেখছি। স্নিগ্ধা ভাব ধরে বলে ওঠে, হবে না, আফটার অল আই এম স্নিগ্ধা আবরার চৌধুরী। আবরার ঠোঁট প্রসারিত করে হাসে, পর মুহূর্তে মুখটা সিরিয়াস করে বলে, ভার্সিটির কোনো ছেলেদের সাথে মিশবে না, আমি এসব ছেলে বন্ধু পছন্দ করি না, স্পেশালি তোমার আশেপাশে তো নয়ই। স্নিগ্ধা ভুরু কুঁচকে বলল, তনা আপু যে আপনার বন্ধু ছিল তার বেলা, মেয়ে বন্ধু তো ঠিকই পছন্দ করেন। আবরার মুচকি হাসলো, কথাটাই শিথিল গলা জবাব দিল, তার ফল তো পাচ্ছি, আমি একা নই, সাথে তুমিও পাচ্ছ, আই হোপ এতেই বুঝবে। স্নিগ্ধার ঠোঁট উল্টে বলল, জানি থাক, আপনি যা চাইলে, আপনি না চাইলে আমি কোনো ছেলেদের সাথে মিশবো না। আবরার মৃদু হেসে স্নিগ্ধাকে আবারও বুকে টেনে নিল, জানো তনা, এখন পুলিশ কাস্টাডিতে। আবরারের কথাটা স্নিগ্ধা চমকে তাকালো, লাফিয়ে উঠে কিছুক্ষণ হাঁ করে সে থেকে বলল, কেন? আবরার স্নিগ্ধার কাঁধের থেকে নিজের হাতটা সরিয়ে এনে চুলে রাখলো হাত স্নিগ্ধার, সেখানে হাত বুলিয়ে আসতে বলতে শুরু করলো একে একে সবটা। আস্তে ধীরে স্নিগ্ধার মুখের ভঙ্গিমা আরও পাল্টাতে শুরু করলো। আশ্চর্যিত হওয়ার সব সীমা অতিক্রম করে নিল মস্তিষ্ক। ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে বলে নিয়ে থামলো আবরার। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। স্নিগ্ধা অধিক উৎকণ্ঠিত গলায় বলল, তনা আপু এরকম করলো? আমি তো ভাবতেই পারছি না। আবরার পরিত্রাপে সুরে বলল, কিছু মানুষ কুকুরের লেজের মতো হয়, বাঁকা তেরা, ছাড়ো এসব। এটুকু বলে স্নিগ্ধার গালে হাত ছোঁয়ালো আবরার, বলল,
খিদে পায়নি? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না। কিন্তু আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি বসুন, আমি এক্ষুনি খাবারের বন্দোবস্ত করছি। আবরার মৃদু হেসে ঘাড় কাত করে সায় দিল। স্নিগ্ধা কোলের উপর রাখা বইটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে হাঁটতে ধরলে পেছন থেকে হাতটা টেনে ধরলো আবরার। স্নিগ্ধা জিজ্ঞাসা নিয়ে তাকালে আবরার ভুরু কুঁচকে বলল, আজ তোমার পাশে ছেলেটা কে ছিল? স্নিগ্ধা কোনো কিছু না ভেবে বেশ সহজভাবে জবাব দিল, মেঘের ভাই। একই ভার্সিটিতে পড়ে, দেখে তো তোমার ব্যাচমেট মনে হয়নি, সিনিয়র লাগছিল। হ্যাঁ সিনিয়র তো, 4th ইয়ারে উনি। স্নিগ্ধা এটুকু বলে পর মুহূর্তে কৌতূহল নিয়ে বলল, কিন্তু কেন? আবরার হাতটা ছেড়ে দিল স্নিগ্ধার। লম্বা লম্বা শ্বাস টেনে বলে, কিছু না, এমনি যাও। এ নিয়ে খুব বেশি ভাবল না স্নিগ্ধা। বিষয়টাকে সোজাসাপটা নিয়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। স্নিগ্ধা যেতেই সেদিকে একবার তাকিয়ে ফোনটাকে হাতে ওঠালো আবরার। কারো একটা নম্বর ডায়াল করতে প্রায় সাথে সাথে রিসিভ হলো কলটা। ওপাশ থেকে কারো আওয়াজ না শোনা গেলেও আবরারের ঠান্ডা স্বরে বলে ওঠা, আমি একটা ছবি পাঠাচ্ছি, এর ওপর 24/7 নজর রাখবি। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে স্নিগ্ধা। রাত ভোর আবরারের পাগলামিতে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেল আজ। স্নিগ্ধা হন্তদন্ত হয়ে একবার বই গোছাচ্ছে, অন্যবার নিজেকে গুছিয়ে নিচ্ছে। এক পর্যায়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে নিল স্নিগ্ধা। আচমকা পেছন থেকে এসে ওকে 2 হাতে জড়িয়ে ধরলো আবরার। ঘুমের রেশ এখনো ছোটাছুটি করছে আবরারের মুখমণ্ডলে। আবরারকে দেখে স্নিগ্ধা ব্যস্ত গলে বলে ওঠে, আবরার ছাড়ুন, আমার দেরি হয়ে যাবে। কথাটা শুনলেও মানল না আবরার। উল্টে ঘুম ঘুম চোখে নাক ঘষতে লাগলো স্নিগ্ধার গলাতে। স্নিগ্ধা শিউরে উঠে মৃদু গলায় বলল, আবরার প্লিজ এখন এসব পাগলামি করবেন না, আমার লেট হয়ে যাবে। আবরার নাক সরিয়ে এনে থুতনি রাখলো স্নিগ্ধার বাম কাঁধের ওপর। আয়নার দিকে স্নিগ্ধার ভেসে থাকা মুখের দিকে সে বাঁকা হেসে গেয়ে উঠল, তুমি নারী নাকি পড়ি, নিজে নিজেই করবে ভুল, আমি তো হয় একটি মানুষ, খুঁজে পাই না কোনো কুল। স্নিগ্ধা প্রথম দফা অবাক হয়ে তাকিয়ে পর মুহূর্তে হেসে ফেলল। আবরার ছোট্ট করে স্নিগ্ধার গালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, আমি যাচ্ছি না বলে রাগ করো না, কনফিডেন্স আছে বললাম তো। ও দিকটায় গেলে অফিসে ঢুকতে ভীষণ দেরি হয়ে যাবে। উত্তরে স্নিগ্ধা গাল ফুলিয়ে বলল, রাগ করব যদি আমাকে নিয়ে আসতে না যান। আবরার মুচকি হাসলো। স্নিগ্ধাকে আরেকটু শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, সেটা আপনি বললেও যাব, না বললেও যাব। কথাটা বলে স্নিগ্ধার চুলে চুমু খেলো আবরার। স্নিগ্ধা প্রথমে হেসে আবারও ব্যস্ততা নিয়ে বলল, এখন ছাড়ুন, তৈরি হচ্ছি। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে সরে এলো আবরার। আপাতমস্তক একবার দেখলো ওকে, পর মুহূর্তে কপালে ভাঁজ ফেলে বলল, শাড়ির কুঁচিগুলো এলোমেলো কেন, ঠিক করনি? স্নিগ্ধা চুল বাঁধতে বাঁধতে বলল, না, সময় পায়নি। আবরার ছোট্ট একটা শ্বাস টেনে বসে পড়লো হাঁটু মুড়ে। স্নিগ্ধা হাতের কাজ থামিয়ে ভুরু কুঁচকে নিচের দিকে তাকালো। আবরার কি করতে চাইছে বুঝে উঠল না। আবরার হাত বাড়িয়ে একে একে স্নিগ্ধার কুঁচিগুলো সুন্দর করে গুছিয়ে দিতে লাগলো। এতে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো স্নিগ্ধার। অবাক চোখে দেখতে লাগলো আবরারকে। আবরার সবকিছু একেবারে ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে মুখ তুলে স্নিগ্ধার দিকে তাকালো, ভুরু নাচিয়ে বলল, এখন ঠিক আছে? স্থিরভাবে চেয়ে থেকে স্নিগ্ধা হ্যাঁ বোধক মাথা নাড়ল, শুধু মুখে কোনো কথা আসছে না তার। আবরার উঠে দাঁড়িয়ে স্নিগ্ধার এক গালে হাত ছুঁয়ে ঠোঁট এগিয়ে চুমু খেলো ওর কপালে। পরক্ষণে সরে আসতে চাইলেও পারল না। ইতিমধ্যে স্নিগ্ধা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ওকে। আবরার বেশি না ভেবে নিজেও হাত ঠেকে ধরল স্নিগ্ধাকে। পরক্ষণে বাঁকা হেসে বলল, এখন বুঝি দেরি হচ্ছে না? কথাটায় স্নিগ্ধা মৃদু হাসলো, কিন্তু মুখ তুলল না আবরার বুক থেকে। একজন স্ত্রীর কাছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় যে তার স্বামীর প্রশস্ত বুকটা। এই মেয়ে শোনো। পেছন থেকে পুরুষালী গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। জিজ্ঞাসা নিয়ে ঘুরে তাকালো। মৃণালকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে স্বাভাবিক হয়ে এলো তার চোখ মুখ। ওপাশ থেকে মৃণাল এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার সামনে। তোমার নাম স্নিগ্ধা না? উত্তরে ওপর নিচ দুবার মাথা নাড়ল স্নিগ্ধা। মৃণাল খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিল। পর মুহূর্তে আবারও ওর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চেনো? এবারও ওপর নিচ মাথা ঝাঁকায় স্নিগ্ধা। ব্যাপারটা মৃণাল ভুরু কুঁচকে বলল, তুমি কি কথা বলতে পারো না? কাল তো খুব কথা বলছিলে। স্নিগ্ধা মুখ কালো করে বলল, কাল তো মেঘ ছিল, আজ। মৃণাল মাঝপথে কথা থামিয়ে ভুরু নাচিয়ে বলল, আজ মেঘের ভাই আছে, একই তো। স্নিগ্ধার খুব বিরক্তি লাগলো কথাটাই, কিন্তু প্রকাশ না করে চুপ করে রইল। একবার
চোখ ঘুরিয়ে এদিক ওদিক নজর দিল মেঘকে খুঁজে পাওয়ার আশায়। বৃষ্টিটা চোখে পড়লে মৃণাল চোখ শুরু করে বলে ওঠে, কাউকে খুঁজছ? স্নিগ্ধা মৃণালের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল। পর মুহূর্তে ব্যস্ত গলে বলল, মেঘ আসেনি ভাইয়া। ভাইয়া শব্দটা বোধহয় খুব একটা পছন্দ হলো না মৃণালের। নাক মুখ মুচকে নিয়ে বলল, আমি তোমার ভাইয়া কবে হলাম? স্নিগ্ধা বেশ সহজভাবে বলল, কেন, আপনি তো মেঘের ভাই। তাহলে? মেঘের ভাই বলে তোমারও নই। ওকে, আমাকে ভাইয়া বলে ডাকবে না। স্নিগ্ধা বোকা চাহনি দিয়ে বলে উঠল, কি বলে ডাকবো তাহলে? মৃণাল মুখটা সিরিয়াস করে বলল, ডাকবে কিছু একটা, তবে ভাইয়া নয়। স্নিগ্ধা খানিকক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থাকলো। কিছু একটা মাথায় আসতেই চট করে বলল, তাহলে কাকা বলে ডাকি। আমার বাবা একা তো, আমার একটা কাকার খুব শখ ছিল, ডাকবো। কথাটা শুনে মৃণাল হতভম্ব হয়ে গেল। চোখে কিছু সময় তাকিয়ে থাকলো গোল চোখে স্নিগ্ধার মুখের দিকে। পরক্ষণে মৃদু ধমকে বলে, এই মেয়ে, ফাজলামো করছে আমার সাথে? কোন দিক থেকে আমাকে কাকার মতো দেখতে? স্নিগ্ধা ঠোঁট উল্টে বলল, পারে, আপনি তো বললেন ভাইয়া বাদে যে কোনো কিছু ডাকতে। কথাটা বলে মুখ টিপে হাসলো স্নিগ্ধা। বিষয়টা খেয়াল করতে মৃণাল তীক্ষ্ণ চোখে তাকায়। স্নিগ্ধা যে মজা করছে সেটা বেশ ভালোভাবেই বোধগম্য হলো তার। হ্যাঁ করে কিছু বলতে ধরলেও ওপাশ থেকে স্নিগ্ধার নাম ধরে ডেকে ওঠে, মেঘ। স্নিগ্ধা। ডাক শুনে মৃণাল স্নিগ্ধা দুজনেই সেদিকে ফিরল। মেঘকে দেখে উদ্ভাসনায় হাত উঁচু করে ক্ষীণ আলাপচারিতা সারল স্নিগ্ধা। অন্যদিকে বোনকে দেখা মাত্রই মুখটা কালো করে নিল মৃণাল। মাথা চুলকে স্নিগ্ধার দিকে ফিরল। মেঘ ততক্ষণে এগিয়ে এসে দাঁড়ালো ওদের মাঝখানে। মুখে হাসি রেখে বলে, কেমন আছিস? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ, তুই? ভালো। কথাটা বলে মেঘ মৃণালের দিকে তাকায়, সাথে সাথে ভুরু কুঞ্চিত করে বললে, তুমি এখানে কি করছো? মৃণাল প্রথমে থতমত খায়, পর মুহূর্তে তুতলে বলে ওঠে, এমনি, কাল বললি না তোর বন্ধু এই মেয়েটা, তাই একটু। মেঘ খানিকক্ষণ চোখ ছোট করে তাকিয়ে থাকলো মৃণালের দিকে। মৃণাল অস্বস্তিতে এদিক ওদিক চোখ ঘোরায়। পরক্ষণে মেঘ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, চল ক্লাসে যাই। স্নিগ্ধার মৃণালের দিকে তাকালো না। মেঘের কথায় মাথা নেড়ে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। মৃণাল আহত হয়ে সেদিকে তাকিয়ে রইল। নিজের সাথে বিড়বিড় করে বলে, এই মেঘ আসার আর সময় পেল না। ততক্ষণে পেছন থেকে সুমন এসে দাঁড়ালো ওর পাশে। মৃণালের চোখ অনুসরণ করে নাক বরাবর তাকালো। মেঘ আর স্নিগ্ধাকে দেখে তেমন কিছু বোধগম্য হলো না তার। মৃণালের কাঁধে হাত থেকে উদ্বেগ নিয়ে বলে, এই মৃণাল। ধ্যান ভাঙল মৃণালের। ঘাড় কাত করে সুমনের দিকে তাকে বলল, তুই কখন এলি? এলাম তো অনেকক্ষণ, তোকে খুঁজে পেতে সময় লাগলো তার থেকে দ্বিগুণ। তা তুই ফার্স্ট ইয়ারের গ্যালারিতে কি করছিস? মৃণাল চোখ সরিয়ে ঠোঁট কামড়ালো। কিছু একটা ভেবে নিয়ে বলল, আচ্ছা সুমন, তোর বন্ধুর একটা বউ দরকার, তাই না রে? অনেক তো হলো একা একা, আর কত? সুমন বাধ্য ছেলের মতো ওপর নিচ মাথা নেড়ে বলে, হ্যাঁ, কিন্তু তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না। মৃণাল মুচকি হেসে বললে, এবার হয়ে গেছে। সুমন অবাক হয়ে তাকিয়ে বলে উঠল, তাই, কাকে? মৃণাল প্রথমে লাজুক হাসে, পর মুহূর্তে সুমনের চিবুকে হাত ছুঁয়ে কৌতুক সুরে বলে ওঠে, তোকে। কথাটা বলে অট্ট হাসিতে ফেটে পড়ল মৃণাল। আর নাক মুখ কুঁচকে মৃণালের দিকে তাকিয়ে রইল সুমন। ভাইয়া কি বলছিল রে? ভাইয়া ডাকতে নিষেধ করছিল। বেঞ্চে বসতে বসতে উত্তর দিল স্নিগ্ধা। মেঘ অবাক চোখে তাকে বলল, কি? স্নিগ্ধা ভাবলেশীনভাবে জবাব দেয়, হ্যাঁ। অস্থিরতায় মেঘ মাথা নেড়ে বলল, স্নিগ্ধা, আমার ভাইয়া এভাবে কখনো মেয়েদের সাথে কথা বলেনি। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলেনি এমন না, তবে আগ বাড়িয়ে নয়। আর সেখানে ভাইয়া তোকে? স্নিগ্ধা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সব স্যারের পড়া হয়েছে তোর। কথাটা শুনলেও মানল না মেঘ। স্নিগ্ধার হাত জাপটে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, আর কিছু বলেছে ভাইয়া? স্নিগ্ধা বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে বলল, তেমন কিছু না, নামধাম জানতে চাইছিল। মেঘ ঝটকা খেয়ে বড় চোখ করে বলল, ফোন নাম্বার চেয়েছে। স্নিগ্ধা এবার বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো। বলল, কি শুরু করলি বলতো মেঘ? উনি কেন আমার থেকে ফোন নাম্বার চাইবেন? এমনি কথা বলছিল বললাম, তারপরে কি সব উল্টাপাল্টা বকছিল। মেঘ দমে গেল, মুখটা কাছামাছি করে বলল, আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আর কথা তুলব না। মেঘের কথা শেষ হতে না হতেই ক্লাসরুমে একজন প্রফেসর প্রবেশ করলো। কথা থামিয়ে মুখ সিরিয়াস করে দাঁড়িয়ে পড়ল সকলে। তবে মেঘের মনোযোগ পুরোপুরি লেগে রইল স্নিগ্ধা আর মৃণালের বিষয় নিয়ে। কেন মৃণাল স্নিগ্ধার সাথে আগ বাড়িয়ে কথা বলল, তদন্তে নামার সিদ্ধান্ত নিল মনে মনে।
আমি এই সময় চা খাই, আমাকে 1 কাপ চা এনে দেবার ব্যবস্থা করো আমিনুল। কথাটা শুনতে চমকে তাকালো আমিনুল। 14 শিকের মধ্যে দাঁড়িয়ে থাকা তোফায়েলকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, জেলের মধ্যে চা? তা মার্ডারের আসামিকে আমার চাকরি খোয়াতে নাকি? কথাটা দাঁত কর্মর করে তাকালো তোফায়েল। ক্ষিপ্ত হয়ে বলল, খুব পিছলে গেলে তাই না? ভুলে যেও না এই প্ল্যানে তুমিও যুক্ত ছিলে। আমিনুল চেয়ার ছেড়ে উঠে এলো। এদিক ওদিক তাকে পরক্ষণে তোফায়েলের দিকে চোখ ঘোরালো। ফিসফিসিয়ে তাড়াহুড়ো করে বলল, আস্তে কথা বলুন। আর আমি মোটেও এই পরিকল্পনায় আপনার সাথে ছিলাম না, আর আপনি সব পরিকল্পনা করে আমাকে জানিয়েছিলেন। সব যেন চুপ করে তো ছিলে, ওই একই তো হলো। এক হলো না। আপনি মোটেও আমাকে ফাঁসাবেন না। মোটা টাকা দিয়ে চাকরি পেয়েছি, এত সহজে খাওয়াতে চাই না আমি। জবাবে তোফায়েল ভুরু নাচিয়ে বলল, আর এতদিন আমার থেকে যা টাকা গিললে তার বেলা? আমিনুল ভীষণ অপমানিত বোধ করলো। মৃদু রাগ নিয়ে বলল, দেখুন একদম এভাবে বলবেন না। আমি এমনি এমনি আপনার টাকা নিইনি, কাজও করেছি তার বিনিময়ে। তোফায়েল নাক মুখ কুঁচকে বলল, আপনার আসল কাজের কাজ তো কিছুই পারলে না। তুমি থাকতো আমি আর আমার মেয়ে হাজতের মধ্যে ঢুকে গেলাম, আর তুমি কি করছো? আঙুল চুষছো। আমিনুল উত্তেজিত হয়ে বলল, দেখুন যা পারছি করছি, পোষালে হলো, না হলে যেটা ভালো হবে, যার কাছে ভালো হবে তার কাছে যান, যত সব। উত্তরে তোফায়েল হাঁ করে কঠিন কিছু বলতে ধরলে পাশ থেকে তেতে উঠল তনা। এগিয়ে এসে বলল, আপনারা প্লিজ থামবেন। একে অন্যের সাথে লড়াই করবেন না। কেন? নিজের মধ্যে তর্ক করে কোনো লাভ আছে বলুন তো? কথাটায় তোফায়েল চুপ করে গেল। পাশ থেকে আমিনুল বিরক্তি নিয়ে বলল, আমি কি করেছি? সারি তো উল্টাপাল্টা বলছেন তখন থেকে। আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো, এখানে কত পুলিশ কনস্টেবল, অন্যান্য আসামি, এদের সামনে কিভাবে আমি আপনার বাবাকে চা এনে দেই? তার উপরে ওই আবরার চৌধুরী আমাকে শাসিয়ে গিয়েছেন যে আমাকেও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢোকাবে জেলের ভেতর। সব জেনে শুনে নিজের পায়ে নিজে কি করে কুড়াল মারি বলুন তো? জবাবে তনা উদ্বিগ্ন হয়ে বলল, আমি সবই বুঝতে পারছি অফিসার। দেখুন অন্তত এটা ভালো হয়েছে যে সবাই একই সাথে ফেঁসে যায়নি। আপনি বাইরে আছেন, এখন আপনি বাবার সাথে তর্কে না লেগে এটা ভাবুন যে কিভাবে বাঁচাবেন আমাদের। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কিছু একটা করুন। আমিনুল ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। তনার দিকে তাকিয়ে বলে উঠল, দেখুন ম্যাডাম চেষ্টা তো করছি না এমন নয়, কিন্তু সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয় আবরারের, তার উপর মার্ডারের মতো ইস্যু। কি করব সেটাই ভাবছি। আপনারা ভাববেন না সবার অগোচরে হলো আপনাদের আরাম আয়েসের দায়িত্ব আমার, আর যত তাড়াতাড়ি পারছি আপনাদের বেলের ব্যবস্থা আমি করছি। আমিনুল অস্বস্তি দিল, তনা অস্বস্তি পেল কিনা বোঝা গেল না। মুখে চিন্তার ছাপ দূর হলো না তার। বাবার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই মুহূর্তটা পালানোর উপযুক্ত কোনো পন্থা। আবরার গাড়ি দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। এত সময় মেঘ আর ক্লাস আওয়ারের পর বাদাম গাছের নিচে বসে আড্ডায় মেটেছিল। স্নিগ্ধাকে দাঁড়াতে দেখে মেঘ ভুরু কুঁচকে বলল, কি করে কি হলো? স্নিগ্ধা ওর দিকে তাকালো উদ্বেগ গলাবে। আমাকে যেতে হবে এখন। বলতে বলতে আবরার নেমে এলো গাড়ি থেকে। সাদা রঙের কোটের মধ্যে স্কাই ব্লু রঙের শার্টটা একটু বেশি দাগ তুলেছে তার শরীরে। স্নিগ্ধা মুগ্ধ চোখে দেখলো কিছুক্ষণ। মেঘ স্নিগ্ধার ব্যবহারের আগাগোড়া কিছুই বুঝতে পারলো না, তবে স্নিগ্ধার চোখ অনুসরণ করে গেটের দিকে ফিরল। আবরারকে দেখা মাত্র চোখ আটকে গেল তার। উত্তেজিত ধ্বনি নিয়ে বলল, কে রে ছেলেটা, কি হ্যান্ডসাম রে স্নিগ্ধা। সাথে সাথে কপালে ভাঁজ নিয়ে তাকালো স্নিগ্ধা। তবে মুখে কিছু বলার আগে মেঘ পুনরায় চোখ মুখে নিয়ে বলে উঠল, এই তো এদিকে আসছে রে। কথাটাই স্নিগ্ধা চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। আবরার ততক্ষণে এসে দাঁড়িয়েছে ওদের সামনে, মুখ হাঁ করে তাকিয়ে আছে মেঘ। আবরার আশেপাশে না দেখে মৃদু হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, ক্লাস শেষ? উত্তর না দিয়ে স্নিগ্ধা একবার মেঘের দিকে তাকালো। মেঘের মুখের অভিব্যক্তি দেখে ভীষণ ক্রোধ অনুভূত হলেও মুখে প্রকাশ করল না সে। আবরারের এক বাহুতে হাত পেঁচিয়ে ব্যস্ত করে বলল, চলুন। স্নিগ্ধাকে আবরারের হাত ধরতে দেখে আগের থেকে বেশি হাঁ হয়ে আসে মেঘের মুখ। একবার স্নিগ্ধার দিকে তাকায়, তো অন্যবার আবরারের দিকে। স্নিগ্ধা মেঘের কৌতূহল না মিটিয়ে মুচকে এসে বলল, আসছি মেঘ। মেঘের উত্তরের অপেক্ষা না করে আবরারের হাত ধরে হেঁটে গেল স্নিগ্ধা। দেখতে দেখতে গাড়িতে উঠে বসলো। তারপর আবরার ঘুরে এসে বসে পড়ল ড্রাইভিং সিটে। স্নিগ্ধা কিছু একটা বলার জন্য হাঁ করলো। তার আগে আবরার গম্ভীর গলায় বলে উঠল, ভার্সিটিতে শাড়ি পরে আসবে না। আর স্নিগ্ধা হতভম্ব হয়ে মুখটা বন্ধ করে নিল। আবরার দিকে তাকিয়ে রইল অবাক চোখে। একটু আগেই তো আবরার হাসলো তার সামনে, তবে এখন মুখটা গোমরা হয়ে এলো কেন? কি হলো ওনার?
বিরিয়ানি খেতে গিয়ে এলাচ দানা দাঁতে পড়লে অনুভূতি যেমন হয়, ঠিক তেমন মুখ করে মেঘের দিকে তাকিয়ে আছে মৃণাল। মেঘ মুখ কাঁচুমাচু করে ক্ষণে ক্ষণে নিচের দিকে তাকাচ্ছে, তো আবারও চোখ তুলে দেখছে মৃণালকে। মৃণাল এবার তীব্র বিরক্তি নিয়ে বলল, তোর আমার সাথে কিসের শত্রুতা রে? মেঘ মুখ তুলে ঠোঁট উল্টে বলল, আমি কি করলাম? আমি স্নিগ্ধার সাথে কথা বলছি। হ্যাঁ বলেছি, কিন্তু ওর সাথে প্রেম করতে কি গিয়েছিলাম? এসব মাকে বলার কি দরকার ছিল তোর? মেঘ মুখ ছোট করে বলল, মাই তো জানতে চাইলো তাই বললাম। মা তো রোজই জিজ্ঞেস করে আমায়, তুমি কি করছো ভার্সিটিতে, মারামারি করছো কিনা, ঠিকঠাক ক্লাস করছো কিনা। আমি তো রোজই মাকে বলি, তাহলে আজ এটা কেন বাদ যাবে বলো? মা তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমি সেই দায়িত্ব পালন করব নাকি? মৃণাল বিরক্তি নিয়ে সুর দিয়ে বলল, কি বাধ্য মেয়ে আমার মায়ের? নিজের ব্যাপারে তো কিছুই জানাস না মাকে, সব লয়ালিটি শুধু আমার বেলায়। মেয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। মৃণাল এগিয়ে গিয়ে বসে পড়ল বিছানায়, দু হাতে ভর দিয়ে এগিয়ে বসলো বিছানায় আটশোয়া হয়ে। বালিশের পাশ থেকে হাতে ফোন উঠে কিছু সময় তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। মেঘ কপাল কুঁচকে খানিকক্ষণ ভাইকে দেখলো, পরক্ষণে বলল, আমি কি চলে যাব? মৃণাল স্ক্রিন থেকে মুখ না তুলে বলল, এখনো যাসনি? মেঘ গাল ফুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলো, দরজা ছেড়ে বেরোতে ধরবে, পেছন থেকে আবারও ডেকে উঠল মৃণাল, মেঘ শোন না। মৃণালের নরম গলা শুনে কৌতূহল নিয়ে পেছনে তাকলো মেঘ, ভুরু কুঁচকে নিয়ে বলল, কি? মৃণাল উদ্বেগ নিয়ে বলল, স্নিগ্ধা মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার আছে তোর কাছে? কথাটা শুনতেই মেঘ চোখ ছোট ছোট করে তাকালো। এরূপ দৃষ্টিতে মৃণাল থতমত খেয়ে বলল, না মানে এমনি আর কি। মেঘ মুখ ভেঙে বলল, থাক আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। মৃণাল কৌতূহল নিয়ে বলল, কি বুঝেছিস? মেঘ দু কদম এগিয়ে এসে কোমরে হাত ঠেকে বলল, আপনি যে স্নিগ্ধাকে লাইন মারতে চাইছেন সেটা বলবো মাকে। মৃণাল উদ্বেগ নিয়ে উঠে এসে বলল, না আদরে বোন আমার, এই কাজ ভুলেও করিস না, তোর কি সেই বল আমায়। মেঘ ঠোঁটেলি হেসে বলে, এই তো লাইনে এসেছো, ঠিক আছে, মাকে না হয় এবারের মতো বলবো না, তবে আমি যা যা চাই তাই তাই কিনে দিতে হবে, কিন্তু না হলে। মৃণাল নাকমুখ কুঁচকে নিয়ে বলল, থাকার বলতে হবে না, বুঝতে পেরেছি, কিনে দেব, তবে আমার কিন্তু স্নিগ্ধার নাম্বার চাই। মেঘ ভাব নিয়ে বলল, ফোন নাম্বার কেন চাইলে তোমার লাইনটা পাকাপোক্ত করে দেবো একেবারে, তুমি শুধু আমার কথা রাখো, বাকিটা আমি দেখছি। মৃণাল নিশ্চিন্তে একটা গভীর নিঃশ্বাস নিল, পর মুহূর্তে ঈষৎ সন্দেহে ভুরু কুঁচকে বলল, তোকে দ্বারা হবে তো? মেঘ মুখ ফুলিয়ে বলে ওঠে, দেখো ভাইয়া, আমাকে এতটাও গাধা ভাবতে যেও না, আমি তো একটা মেয়ে নাকি, আমি বেশ ভালো করে জানি মেয়েদের মন কি কি করলে পাওয়া যায়। মৃণাল দুই ভুরু নাচিয়ে বলল, তাই তা কি কি করে পাওয়া যায় শুনি? মেঘ অধৈর্য হয়ে বলল, তোমার যদি আমার উপর ভরসা না থাকে তবে ঠিক আছে, আমি পারবো না, চাই না তোমার শপিং, নিজের কাজ নিজে করে নিয়ে যাও। মেঘ মুখ কালো করে হাঁটা ধরলে, ব্যস্ত হয়ে হাত টেনে ধরল মৃণাল। উদ্বিগ্ন গলায় বলে উঠল, এই না না লক্ষ্মী বোনা আমার, রাগ করে না, আমি কি সেসব বলেছি নাকি? আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম। মেঘ ঠোঁট উল্টে বলল, তাহলে ঠিক আছে। প্রত্যুত্তরে মৃণাল বিরক্ত হলেও জোরপূর্বক মেঘের সামনে ঠোঁট প্রসারিত করলো। হুট করে মেঘের মাথায় এলো আজকে স্নিগ্ধার আবরারের হাত ধরার দৃশ্যটা। তাৎক্ষণিক মৃণালের দিকে জিজ্ঞাসা চোখে তাকে বললে, কিন্তু ভাইয়া, স্নিগ্ধা যদি কোনো বয়ফ্রেন্ড থাকে? কথাটা বেশ যুক্তিযুক্ত মনে হলো মৃণালের, হাওয়ায় উড়িয়ে দিতে পারল না সে। উত্তরে খানিকক্ষণ চুপ করে থাকলো, পর মুহূর্তে গলায় দৃঢ়তা এনে বলল, গোল দেব আর গোলকিপার থাকবে না তা হয় নাকি? তবে স্নিগ্ধাকে দেখে তো মনে হলো না ওর এসব আগ্রহ আছে, সাদামাটা মেয়েই তো মনে হলো। মেঘ চিন্তিতভাবে সায়মূলক মাথা নাড়ল, নিজে নিজে ভাবল, হতেও পারে তাছাড়া স্নিগ্ধার মতো সাদাসিধে মেয়ের সাথে ওরকম একটা গুড লুকিং আর বড়লোক ছেলের প্রেম ঘটিত কোনো সংযোগ থাকবে বলেও মনে হয় না। ওরকম একটা হ্যান্ডসাম ছেলেকে তো শুধু আমার সাথেই মানায়। কথাটা ভেবে এক মুহূর্তের জন্য আবরার হাত পেঁচিয়ে হাঁটার দৃশ্যটা ভাবল মেঘ। সাথে সাথে ঠোঁটে লাজুক হাসি এসে উঠল তার। মেঘের মুখে হাসি দেখে ভুরু কুঁচকাল মৃণাল। ভূতের মতো হাসছিস কেন? মেঘ থতমত খেয়ে মুখ বন্ধ করে নিল। সিরিয়াস হয়ে বলল, কিছু না। ঠিক আছে, তাহলে এই কথাই রইল, ডিল ইজ ফাইনাল, ওকে? মৃণাল উত্তেজনা নিয়ে বলল, ওকে। আপনার কি হয়েছে বলুন না, আমি কি কিছু করেছি? স্নিগ্ধার কথায় আবার ভ্রুক্ষেপ না দেখে একইভাবে ড্রাইভ করতে থাকে।
মুখটা চূড়ান্ত পর্যায়ে গম্ভীর তার। স্নিগ্ধা অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আবরারের দিকে। আবরার একবার দেখছেও না তাকে। প্রত্যেকবারের মতো আহত হয়ে এবার ঘাড় ফিরিয়ে বাইরের দিকে চোখ ঘোরালো স্নিগ্ধা। সিটের সাথে মাথা এলিয়ে এলোমেলো ছুটতে থাকা গাছগুলোকে দেখতে শুরু করলো গভীর মনোযোগে। মনে মনে ভাবতে লাগলো আবরারের হঠাৎ কী হলো। সকালে তো ঠিক ছিল, আমাকে শাড়ি পরতে কেন নিষেধ করলো ভালো করে বললো অবধি না। কী হবে শাড়ি পরে এলে? সকালে তো নিজেই আমার শাড়ির কঁচিগুলো ঠিক করে দিল, তখনও তো কিছু বলল না। বললে আমি নিশ্চয়ই অন্য কোনো পোশাক পরে আসতাম। সেই তখন থেকে মুখটা রামগুরুরের ছানার মতো করে রেখেছে, একটা কথা বলছে না আমার সাথে। হুট করে স্নিগ্ধার হাতে টান রাখলো আবরার। ভাবনার সুতোতে টান পড়তে চট করে ফিরে তাকালো স্নিগ্ধা। আবরার সামনের দিকে তাকে ড্রাইভ করা অবস্থাতেই স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বেশ শান্ত স্বরে বলল, কাল তোমাকে বলেছিলাম তো কোনো ছেলের সাথে কথা না বলতে, তুমি শুনলে না কেন? কথাটা শুনতে এতক্ষণ পর স্নিগ্ধার বোধগম্য হলো আবরারের গুমট মুখশ্রীর মানে। ব্যস্ত হয়ে ঘুরে বসলো আবরারের দিকে। উদ্বেগ নিয়ে বলল, আমি যে সে কথা বলিনি তো, উনি ডেকেছিলেন আমায়। ডাকলে তুমি যাবে? স্নিগ্ধার মুখ কালো করে বলল, ওটা মেঘের ভাই ছিল তাই জন্যই। এটুকু বলে থামলো স্নিগ্ধা। পর মুহূর্তে চোখ ছোট করে বলল, কিন্তু আপনি এসব কি করে জানলেন? এখনো আবরার তাকালো না স্নিগ্ধার দিকে। সোজা তাকিয়ে বলল, বইয়ের খোঁজখবর রাখবো না তা হয় নাকি? স্নিগ্ধা সরু চোখ করে বলল, আপনি কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছেন? আবরার বাঁকা হেসে জবাব দেয়, রাখতে তো হতো, সুন্দরী বউ বলে কথা। কথাটা আবরার স্নিগ্ধার প্রশংসা করলো কিনা ভাবলো না স্নিগ্ধা। তবে সাথে সাথে চেহারায় ঘন কালো মেঘ এসে ভিড় করলো তার। মলিন হয়ে এলো মুখমণ্ডল। আবরার তাকে একটু বিশ্বাস করে না যে তাকে যাচাই করতে গোয়েন্দা রাখতে হলো শেষমেশ। স্নিগ্ধার দিক থেকে সারা শব্দ না পেয়ে ঘাড় কাত করে তাকালো আবরার। ভুরু নাচিয়ে বলল, চুপ কেন? উত্তরে স্নিগ্ধা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে ক্ষীণ হেসে বলল, কিছু না, একটু তাড়াতাড়ি চলুন। আবরার কপাল কুঁচকে বলল, কেন, শরীর খারাপ লাগছে? স্নিগ্ধা না বোধক মাথা নাড়ল দুদিকে, যার অর্থ লাগছে না, কিন্তু উত্তর পেয়েও আবরার ক্ষান্ত হলো না। এক হাত বাড়িয়ে স্নিগ্ধার কপালে ঠেকে ধৈর্যহীন গলায় বলে উঠল, মাথা ব্যথা করছে পড়ি, মাথা ঘুরছে, বমি পাচ্ছে। স্নিগ্ধা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আবরার ব্যস্ত হয়ে হাত দিয়ে স্নিগ্ধাকে টেনে আনলো নিজের দিকে। স্নিগ্ধার মাথাটা এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে নরম গলায় বলল, চোখ বন্ধ করে রাখো, একটু ভালো লাগবে, সামনে কোনো স্টল পেলে মেডিসিন এনে দিব। স্নিগ্ধা খানিকক্ষণ আবরারের মুখের দিকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো। চোখ বন্ধ করে আবরারের বুকে মাথা রাখলো ঠিকই, কিন্তু ভেতরটা ভীষণ অস্থিরতায় মেতে উঠল তার। এত ভালোবাসা, এত যত্ন, কি দিয়ে লাভ যদি বিশ্বাসের খুঁটিটাই নড়বড় হয়? ভরসায় ভর্তি থাকা থলেটা শূন্য হয়, কি লাভ এত ভালোবেসে? কোনো লাভ নেই তো। সন্দেহের মতো মরিচিকা ভালোবাসায় প্রবেশ করলে সেই সম্পর্কে যে জং ধরে যায়, ফাটল তৈরি হয় তার প্রত্যেকটা দেয়ালে। আসসালামু আলাইকুম। এই গল্পটাও কেমন লাগছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন।